ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন টু ট্রান্সফর্মার। আমরা আজকে ট্রান্সফর্মার নিয়ে পড়াশোনা করব। আমরা মোটামুটি কালকের মধ্যে মানে নেক্সট ক্লাসের মধ্যে এই টপিকটা শেষ করে দেব। আমাদের এই টপিকের মধ্যে আছে যে ট্রান্সফর্মার জিনিসটা কি, এটা কয় ধরনের ট্রান্সফর্মার আমরা দেখতে পাই, প্রত্যেকটা প্রকারভেদের ডেফিনেশন কিরকম হয়, ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও কেমন হয়, ট্রান্সফরমার নো লোডে কিরকম কাজ করে, ফুল লোডে এটা কিরকম কাজ করবে, এবং এখানে কিছু ভোল্টেজ ইনডিউস হয় প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে, সেই ভোল্টেজ কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, এরকম বিভিন্ন প্রসিডিউর নিয়ে এখানে আসলে আলোচনা করা হয়েছে। আমরা চেষ্টা করব এই প্রসিডিউর নিয়ে বোঝার জন্য, এবং আমাদের কিছু কাজ আছে সেগুলো আমরা কাজগুলো করব। যদিও এখানে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম আমি আপনাদের এখানে করাই নাই, তবে আমি ম্যাথমেটিক্যাল কিছু টার্ম করাবো পরীক্ষার আগে। ফার্স্টে আমরা আসি যে ট্রান্সফর্মার আসলে কি জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটু পরিচিতি দিব। Transformer is a static device which transfer energy from one part of electrical circuit to another part of electrical circuit without changing frequency। মানে ট্রান্সফরমার হলো এক ধরনের ডিভাইস যেটা কি করতেছে, এক প্রান্তের শক্তিকে অন্য প্রান্তের শক্তিতে ট্রান্সফার করতেছে। এটা শক্তিটাকে বৃদ্ধি করতে পারে, আবার হ্রাস করতেও পারে, কিন্তু এদের মধ্যে কিন্তু কোনো রকম সম্পর্ক থাকবে না। মানে যে দুটো সার্কিট থাকবে সেই দুটো সার্কিটের মধ্যে কোনো রকম সম্পর্ক থাকবে না, এবং তারা যে শক্তিটা ট্রান্সফার করবে সেটার মধ্যে কোনো ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা বলতে পারি ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ডিভাইস হুইচ ট্রান্সফার এনার্জি ফ্রম ওয়ান পার্ট অফ ইলেকট্রিক্যাল সার্কিট টু আনাদার পার্ট অফ ইলেকট্রিক্যাল সার্কিট উইথাউট চেঞ্জিং ফ্রিকোয়েন্সি, অ্যান্ড ইট হ্যাজ নো ইন্টারঅ্যাকশন বিটুইন টু সার্কিট। মানে এখানে দুটো সার্কিটের মধ্যে কোনো রকম পার্থক্য থাকবে না। আমরা যদি ট্রান্সফরমারের একটা সিম্বল ড্র করি, তাহলে হয়তো বা আপনারা এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। ট্রান্সফরমারের দুইটা সাইড থাকে, একটাকে বলা হয় প্রাইমারি সাইড আর একটাকে বলা হয় সেকেন্ডারি সাইড। দেখেন, এটা একটা ট্রান্সফরমার, এটা ট্রান্সফরমারের সিম্বল অফ এ ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের দুটো সাইড থাকে, এটা হলো প্রাইমারি সাইড, সে এস প্রাইমারি সাইড, এটাকে ধরলাম আমরা সেকেন্ডারি সাইড। আরে, মুখ্য কুণ্ড আর গণকুণ্ড। গৌণ মুখ্য বলবেন না, আপনি এখানে প্রাইমারি বলবেন। প্রাইমারি মানে আমরা যেটা বলি মুখ্য, যেটা বলি এটা প্রাইমারি। এটা আপনাকে ইচ্ছা মতো ধরতে পারেন, আপনি মনে করতে পারেন এটাও প্রাইমারি, আপনি কনসিডার করতে পারেন। কিন্তু প্রাইমারি আর সেকেন্ডারি ধরার ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি একটু পরে আপনাদের বলতেছি। তার আগে আপনি একটু দেখেন যে এটা হলো একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার কি মধ্যে কি থাকে, এটা একটা সার্কিট থাকে, এটাকে ধরলাম প্রাইমারি সার্কিট, এবং এটাকে আমরা ধরলাম হচ্ছে সেকেন্ডারি সার্কিট। এই দুই সার্কিটের মধ্যে কোনো রকম কিন্তু সম্পর্ক নাই। সম্পর্ক না থাকার পরেও এখানে কিছু পরিমাণ আমরা এনার্জি পাবো। এই এনার্জি বা পাওয়ারটাকে সে করতেছে এই সার্কিটের মধ্যে সে কনভার্ট করতেছে, সে পাঠাচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন প্রক্রিয়ায়। আপনারা কি মিউচুয়াল ইন্ডাকশন এবং সেলফ ইন্ডাকশন এটাকে বোঝেন? মিউচুয়াল ইন্ডাকশন আর হচ্ছে আমাদের সেলফ ইন্ডাকশন, আপনাদের কোনো আইডিয়া আছে? স্যার, এটা তো একটু ধারণা আছে, মানে ট্রান্সফরমার ফরমারের কিছুটা ধারণা আছে। হ্যাঁ, ট্রান্সফরমার কিছু ধারণা আছে, কারণ আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি এগুলা। জি স্যার। মানে যে হাই ভোল্টেজ কে লোয়ার ভোল্টেজে কনভার্ট করা কি স্যার? হ্যাঁ, এটা কি করে, একটা লো ভোল্টেজকে হাই ভোল্টেজে কনভার্ট করতে পারে, আবার হাই ভোল্টেজকে লো ভোল্টেজে কনভার্ট করতে পারে, সেটা আমাদের পরেকার কথা। আমরা আগে বুঝবো যে মিউচুয়াল ইন্ডাকটেন্স আর হচ্ছে আমাদের সেলফ ইন্ডাকটেন্স। ঠিক আছে, এই জিনিসটা আমরা আগে বুঝবো, তারপর আমরা এই কাজগুলো করব। দেখেন, মিউচুয়াল ইন্ডাকটেন্স বলতে কি বোঝায় আর সেলফ ইন্ডাকটেন্স কি বলতে কি বোঝায়, সেটা যদি আমরা আপনাকে একটা, যদি আমরা বলতে চাই, তাহলে আপনাকে একটা এক্সাম্পল বুঝতে হবে। এক্সাম্পলটা আপনারা আবার অন্যভাবে নিয়েন না, আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে এই এক্সাম্পলটা দিচ্ছি। ধরেন আপনার এখন বাসা থেকে বিয়ে ঠিক হয়েছে, আপনার হাতে দুটো অপশন আছে। একটা হচ্ছে আপনার পরিবারের মধ্যে কাউকে বিয়ে করা, আর একটা হচ্ছে আপনার হচ্ছে পরিবারের বাইরে অন্য একটা এলাকা আছে, সেই এলাকার মধ্যে কাউকে বিয়ে করা। যদি আপনি পরিবারের মধ্যে মানে আপনার মামাতো বোন বা খালাতো বোনকে বিয়ে করতেছেন, তাহলে আপনাদের মধ্যে যে যে সম্পর্ক বিল্ড আপ হবে, সেই সম্পর্কটাকে বলা হয় সেলফ ইন্ডাকশন। মানে আগে থেকে সম্পর্ক ছিল, মামাতো বোন বা খালাতো বোন ছিল, কিন্তু বিয়ে করার মাধ্যমে নতুন একটা সম্পর্ক তৈরি হয়েছে। এটা হলো আপনার সেলফ ইন্ডাকটেন্স। আর মিউচুয়াল ইন্ডাকটেন্স বলতে বোঝাচ্ছে আপনাদের মধ্যে আগে থেকে কোনো সম্পর্ক ছিল না,
আপনাদের পারিবারিক মাধ্যমে দুটা এলাকার মধ্যে নতুন একটা সম্পর্ক স্থাপন হয়েছে। সে আপনি ছিলেন বগুড়াতে, আপনার বাসা বগুড়াতে, আপনার বিয়ে ঠিক হয়েছে টাঙ্গাইলে, এবং বিয়ে করার মাধ্যমে কিন্তু আপনি টাঙ্গাইলে জামা হয়ে গেছেন। তাহলে একটা নতুন একটা সম্পর্ক আপনার ডেভেলপ হয়েছে। যদি এরকম কোনো সম্পর্ক ডেভেলপ হয় যাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, না থাকা অবস্থায় যদি কোনো সম্পর্ক ডেভেলপ হয়, তাহলে সেই প্রক্রিয়াটাকে আমরা বলি মিউচুয়াল ইন্ডাকশন প্রক্রিয়া। যদি আপনাকে একটা এক্সাম্পল দেয় তাহলে আরো ভালো বুঝতে পারবেন। দেখেন, এটা একটা সার্কিট। এই সার্কিটের মধ্যে ধরেন এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে আপনার ওয়াইফ যাই হয়েছে। দেখেন, এই দুটোর মধ্যে কিন্তু আপনাদের আগে থেকে সম্পর্ক ছিল, এদের মধ্যে আগে থেকে সম্পর্ক আছে, কিন্তু এদের মধ্যে নতুন করে বিয়ে দেওয়ার মাধ্যমে নতুন একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কটা হইলো সেলফ ইন্ডাক্টেন্স। আর এখানে দেখেন, এখানে তো দুটো সার্কিট পুরোপুরি আলাদা। এদের মধ্যে কিন্তু কোনো রকম সম্পর্ক ছিল না, কিন্তু বিয়ে করার মাধ্যমে এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কটাকে বলে আমরা মিউচুয়াল ইন্ডাকশন। আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে এই মিউচুয়াল ইন্ডাকশন প্রক্রিয়াটা দেখতে পাই, যে দুটো সার্কিটের মধ্যে কোনো রকম সম্পর্ক নাই, কিন্তু এক সার্কিটের এনার্জি অন্য সার্কিটের এনার্জিতে কনভার্ট হচ্ছে, এবং এখানে কোনো ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এটাই হলো আমাদের ট্রান্সফরমার। তাহলে আপনি যদি বলা হয় যে ট্রান্সফরমার কি, তখন আপনি বলবেন ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ডিভাইস হুইচ ট্রান্সফার ওয়ান পার্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি টু আনাদার পার্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি বাই ইউজিং ইলেকট্রোম্যাগনেটিক মিউচুয়াল ইন্ডাকটেন্স। সার্কিট আলাদা হবে স্যার এরকম? হ্যাঁ, সার্কিট আলাদা হবে, মানে কোনো সম্পর্ক থাকবে না, আগে থেকে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক না থাকা অবস্থাতেই একটা নতুন সম্পর্ক ডেভেলপ হবে, মানে এর অংশ কিছু অংশ সে পাচ্ছে, সে কিছু অংশ সে পাচ্ছে। ঠিক আছে? তাহলে এরকম প্রক্রিয়া হলো মিউচুয়াল ইন্ডাকশন প্রক্রিয়া। আশা করি আপনারা সেলফ ইন্ডাকশন এবং মিউচুয়াল ইন্ডাকশন বুঝতে পারছেন। এখন আমরা হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারি উইন্ডিং এবং সেকেন্ডারি উইন্ডিং নিয়ে যে প্রবলেমটা ছিল, যে কোনটাকে আমরা প্রাইমারি বলবো, বা আপনারা একজন বলেন মুখ্য বা গৌণ, কোনটাকে আমরা প্রাইমারি বা কোনটাকে আমরা মুখ্য বা কোনটাকে আমরা সেকেন্ডারি বা গৌণ বলবো, সেটা আমরা কিভাবে আসলে বুঝতে পারি সেটা আপনাকে বুঝবো। একটা ট্রান্সফরমারে কিন্তু একটা সাপ্লাই থাকবে এবং একটা লোড থাকবে। ট্রান্সফরমারের মধ্যে কি থাকবে? একটা কিন্তু সাপ্লাই থাকবে এবং একটা একটা লোড লোড। থাকবে। ঠিক আছে? তাহলে আমরা এই সাপ্লাইয়ের উপর ভিত্তি করে, এই সাপ্লাইয়ের উপর ভিত্তি করে আমরা ট্রান্সফরমারকে প্রাইমারি এবং সেকেন্ডারি চিহ্নিত করতে পারি, বা আমরা ইন্ডিকেট করতে পারি এটাই প্রাইমারি, এটাই প্রাইমারি হবে, এবং আমরা বলতে পারি এটাই সেকেন্ডারি হবে। কিভাবে বলবো? যে সাইডে আপনার সোর্স লাগানো থাকবে বা যে সাইডে আপনি ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করবেন, একটা ট্রান্সফরমারের যে সাইডে আপনি ইনপুট ভোল্টেজ দিবেন, সেটাই হবে কি, সেটাই হবে আপনার প্রাইমারি। প্রাইমারি, ডেফিনেটলি প্রাইমারি। আর যেখানে আপনি লোড পাবেন, ঠিক আছে, লোড লাগাবেন, সেটা আপনার হবে সেকেন্ডারি। তাহলে একটা ট্রান্সফরমারের কিন্তু প্রাইমারি সাইড সেকেন্ডারি সাইড আপনি নিজে কিন্তু চুজ করতে পারতেছেন। আপনার উপর ভিত্তি করে, আপনার চাহিদার উপর ভিত্তি করে আমরা একটা ট্রান্সফরমারের প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড আমরা চুজ করতে পারি। সিরিয়াস, আপনাকে যদি একটা এক্সাম্পল দেই, ধর এটা একটা ট্রান্সফরমার, এর প্রাইমারি উইন্ডিং সেকেন্ডারি উইন্ডিং আমরা জানি না। এখন আপনাদের মধ্যে একজন মনে করতে পারেন যে এটা প্রাইমারি বানাবো, তাহলে কি করবেন? এখানে একটা সোর্স আপনি অ্যাপ্লাই করতে হবে, দেন এটা প্রাইমারি আপনার ফিক্সড হয়ে গেল, সব সময় সে প্রাইমারি হিসেবে কাজ করবে। আপনি এখন মনে করলেন না স্যার, আমি এটাকে সোর্স লাগাবো না, আমার ইচ্ছা নাই সোর্স লাগানোর এখানে। আপনি এখন মনে করতেছেন আপনি হচ্ছে এই জায়গাতে একটা সোর্স ক্রিয়েট করবেন বা অ্যাড করবেন, তাহলে ডেফিনেটলি কিন্তু এটা আপনার প্রাইমারি হয়ে যাবে। তাহলে যে সাইডে সোর্স থাকবে সেটা হলো আমার প্রাইমারি, আর যে সাইডে সোর্স থাকবে না সেটা আমাদের কি হবে? সেটা আমাদের হবে সেকেন্ডারি। জি স্যার। আশা করি আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। জি স্যার। জি স্যার। তাহলে এখন আমরা অন্য স্লাইডের দিকে যাব। দেখেন, এটা হলো আমাদের ট্রান্সফরমার একটা ফিগার। এটা আমরা হচ্ছে দুটা থাম্বা বা খুঁটির পাশে দেখতে পাই। যাদের বাসায় ইলেকট্রিসিটি আছে, যারা গ্রামে থাকেন তাদের কথা বলতেছি না, যারা শহরের দিকে থাকেন, যদিও গ্রামে এখন এটা ইলেকট্রিসিটি গ্রামে আছে। অ্যাভেলেবল, যারা এরকম একটা ডিভাইস দেখতে পাবেন, সেগুলো মনে করবেন এটা হলো আমাদের ট্রান্সফরমার। এটা কিন্তু বিশাল সাইজের হয়, আপনারা জানেন যে অনেক বড় দেখতে হয়। ঠিক আছে? এই ট্রান্সফরমারটাই হলো আমাদের হচ্ছে সাধারণত ভোল্টেজটাকে স্টেপ ডাউন করার কাজে ব্যবহার করা হয়। যেগুলো আমরা বাসা বাড়িতে থাম্বার পাশে দেখি, সেগুলো সাধারণত স্টেপ ডাউন পারপাসে ব্যবহার করি। এটা আমরা পরে শুনবো যে আসলে কি কি কারণে ব্যবহার করতেছি। মেন কথা হলো এটা আমাদের একটা ট্রান্সফরমার।
ওই ট্রান্সফরমারে যদি আমরা ভিতরের অংশ দেখতে চাই, বা আমরা যদি ওই ট্রান্সফরমারকে যদি এক্সরে করি, এক্সরে করলে ভিতরে কিরকম অবস্থা থাকে সেই অবস্থা আমরা দেখতে পাই। আমরা যদি ট্রান্সফরমারে এক্সরে করি, তাহলে আমরা দুই ধরনের ট্রান্সফরমার দেখতে পাই। সেই ট্রান্সফরমারটা হলো কোর টাইপ ট্রান্সফরমার, যেটা আপনারা ফিগারে দেখতে পাচ্ছেন। এই কোর টাইপ ট্রান্সফরমারের মধ্যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা পাত গুলাকে পরস্পরের সাথে যুক্ত করে, দেখেন অনেক পাত আছে, এই পাতগুলা পরস্পরের সাথে যুক্ত করে একটা চতুর্ভুজ তৈরি করা হয়েছে। এই চতুর্ভুজের যে কোনো দুই বাহুতে আমরা তারটাকে পেঁচাইছি। দেখেন এগুলো কিন্তু অয়ার, আমাদের এগুলো অয়ার মানে কি, কয়েল গুলোকে আমরা পেঁচানো হয়েছে। ধরেন এটা একটা আমার চতুর্ভুজ, এখানে আমাদের অনেকগুলো পাত আছে, এই সাইডে আমরা অয়ার পেঁচাইছি এবং এই সাইডে আমরা অয়ার পেঁচাইছি, ঠিক আছে। এবং এই দুই ওয়ারের মাঝখানে কি থাকবে, দেখেন ফাঁক থাকবে, কিন্তু এটা গ্যাপ থাকবে। যদিও আমরা এটা 3D ভিউ, আমরা পাশেতে দেখতেছি, তাই আমরা এটা বুঝতে পারতেছি না। স্যার এই সেল দুই ওয়ারের মধ্যে, অ্যাডাপ্টার স্যার অ্যাডাপ্টারের কথা স্যার। হ্যাঁ এই দুই ওয়ারের মধ্যে আমাদের ফাঁক আছে না, দেখেন গ্যাপ আছে, কিন্তু দেখতে পাচ্ছেন দুই ওয়ারের মধ্যে কিন্তু আমাদের একটা গ্যাপ আছে, জি ঠিক স্যার। আছে। এই ধরনের ট্রান্সফরমারকে আমরা বলি কোর টাইপ ট্রান্সফরমার। মানে আমরা কি বুঝতেছি, কোর টাইপ ট্রান্সফরমারের মধ্যে আমরা কিভাবে বলবো, একটা ট্রান্সফরমার থাকবে যার চারটা বাহু থাকবে, চারটা বাহুর যে কোনো দুই বাহুতে আমরা হচ্ছে ভোল্টেজ তারগুলো পেঁচাবো এবং মাঝখানে কিন্তু একটা গ্যাপ থাকবে। ভালো করে বোঝেন, কোর টাইপ ট্রান্সফরমারের আমাদের চারটা বাহু থাকবে, এই চারটা বাহুর যে কোনো দুই বাহুতে কিন্তু আমরা তার পেঁচাবো। একটা প্রাইমারি হবে আর একটা সেকেন্ডারি হবে, এবং প্রাইমারি এবং সেকেন্ডারি মাঝখানে আমাদের একটা গ্যাপ আছে। এই গ্যাপ থাকলে কি প্রবলেম হয়, না থাকলে কি প্রবলেম হয়, এটা আমরা একটু পরে জানবো। আমাদের মেইন জিনিস ছিল যে কোড টাইপ ট্রান্সফরমারটা আসলে কিরকম, সেটা আমাদের দেখার উদ্দেশ্য ছিল। আশা করি আপনারা কোড টাইপ ট্রান্সফরমারটা দেখতে পাইছেন এবং বুঝতে পারছেন যে কোড টাইপটা আসলে কিরকম। জি স্যার। যদি আমরা এখন সেল টাইপ ট্রান্সফরমার দেখতে চাই, দেখেন এটা হলো একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার আমরা সাধারণত ইউজ করি, যদিও এই ধরনের ট্রান্সফরমার খুব বেশি ইউজ করা হয়। এটাও আমাদের ওই ধরনের ট্রান্সফরমারের মতোই, এখানেও আমাদের অনেক রকম পাত থাকে। তবে এখানে আমাদের একটা ঝামেলা আছে, এখানে আমাদের তিনটা বাহু থাকে। আমরা যদি এই উপরের দুই বাহুটাকে যদি কনসিডার না করি, তা দেখেন এটা একটা বাহু, এই মাঝখানে একটা বাহু এবং এই পাশে একটা বাহু আছে। যদি আমরা সামনে থেকে দেখতে চাই, বা আমরা যদি এটাকে মনে করতে পারি যে দেখতে ঠিক এরকম ধরনের, মানে একটা চতুর্ভুজকে মাঝখানে একটা বাহু দ্বারা দুই ভাগে ভাগ করা হয়েছে, ঠিক না? জি স্যার। দেখতে ঠিক আমাদের এরকম মতো। তাহলে এই ধরনের যদি কোনো ট্রান্সফরমার আপনারা দেখতে পান, যদি এর ট্রান্সফরমারের এক্সরে করে যদি দেখতে পান, যদি এরকম কোনো কাঠামো আপনারা দেখতে পাচ্ছেন, তখন আপনি ডেফিনেটলি বলবেন এটা হলো আমাদের সেল টাইপ ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের মধ্যে আমাদের যে কয়েল থাকে, আমরা জানি আমাদের একটা ট্রান্সফরমারে দুটো কয়েল থাকে, এই ট্রান্সফরমারেও আমাদের দুটো কয়েল থাকবে, এবং ওই দুই কয়েল কিন্তু একটা তারের মধ্যেই লাগানো থাকবে। দেখেন এখানে একটা কয়েল আছে, কয়েলের নাম ধরলাম প্রাইমারি কয়েল, এবং এখানে আমাদের সেকেন্ডারি কয়েল থাকবে, সেই সেকেন্ডারি কয়েলও আপনারা এর মধ্যে লাগানো থাকবে। যদিও আপনারা এই ছবিতে বুঝতে পারতেছেন না, যদি একটা বাহুতে দুটো কয়েল লাগানো থাকে এভাবে অ্যাডজাস্ট করে থাকে, তখন যে ট্রান্সফরমারটা ক্রিয়েট হয় সেই ট্রান্সফরমারকে আমরা বলি, কি ট্রান্সফরমার বলি, সেল টাইপ ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের মধ্যে কিন্তু দুটো কয়েলের মধ্যে কিন্তু খুব একটা গ্যাপ থাকে না, খুব সামান্য গ্যাপ থাকে। এই দেখেন খুব সামান্য গ্যাপ থাকে। এই জন্য এই ট্রান্সফরমারটা আমরা সাধারণত বেশি ইউজ করি, কারণ এখানে একটা অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজটাও আমরা একটু পরে বলবো, যে আসলে ফাঁক বেশি থাকলে কি প্রবলেম হয়, ফাঁক কম থাকলে কি প্রবলেম হয়। তবে আমাদের যে জিনিসটা দেখানোর কথা ছিল, যে ট্রান্সফরমার আসলে কি, ট্রান্সফরমার আমরা কেন ইউজ করতেছি, এবং ট্রান্সফরমারে দেখতে কিরকম স্যার হয়। মাত্র যে দুইটা টাইপ বলেছেন এগুলো একটু স্যার এক্সাম্পল দেওয়া যাবে? আপনাদের এরকম তো এক্সাম্পল তো আমি তো দিতে পারবো না। যেমন যেমন দেখেন, আপনাকে যদি বলি যে একটা মানুষ দেখতে এরকম, এখন যদি আপনি বলেন যে এই মানুষটা হচ্ছে এরকম না, না তাহলে স্যার, কিন্তু বলতে পারবো না। টাইপস তো আছে, মানে স্যার টাইপ গুলো, হ্যাঁ, স্যার কোড টাইপ, শেল টাইপ, কোড টাইপটা কোথায় ইউজ হবে, কোথায় ইউজ হয়, শেল টাইপটা কোথায় ইউজ হ্যাঁ হচ্ছে কোনটা সেটা। ইউজ হয় কোনটা ইউজ করি না সেটা জি বলছেন জি আপনি। জি জি জি। হ্যাঁ ওটা ওটা আমি একটু পরে আসবো, ওটা আমি একটু পরে আসবো, আপনাকে জানাবো, সমস্যা নাই। ওটা আমি একটু পরে আপনাকে জানাবো, ওটা সমস্যা নেই। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে সেল টাইপ এরকম হয়, কোড টাইপ এরকম হয়, কোনটা কোন কাজে লাগে সেটা একটু পরে আমরা দেখবো। ওটা কোনো প্রবলেম না। তাহলে আমরা আসলে যে বুঝতে পারছি যে এটা হলো আমাদের সেল টাইপ, এটা আমাদের কোড টাইপ, ঠিক আছে। যদি আমরা একটা ট্রান্সফরমারে যদি ছবি দিয়ে রাখি, তখন আপনাকে যদি বলি যে বলেন তো এটা দেখতে কিরকম, তখন আপনি কিন্তু ডেফিনেটলি বলতে পারবেন যে এটা কোড টাইপ, এটা সেল টাইপ, ঠিক আছে। তাহলে আমাদের এই ট্রান্সফরমার চেনা হয়েছে এখন, তাহলে আমরা পরেরটাতে আসবো।
দেখেন আমাদের এখন হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার কাকে বলবো, স্টেপ ডাউন ট্রান্সফরমার কাকে বলবো সেটা নিয়ে আমরা পড়বো। যেমন আমরা বললাম যে ভোল্টেজ স্টেপ আপ করছে, আপনারা হয়তো স্টেপ আপই বলছিলেন কিছুক্ষণ আগে, তো আপনাদের মনে হয় একটা আইডিয়া আছে যে কাকে আমরা স্টেপ আপ বলি। তাও আমি আপনাদের একটু বলতেছি, হাই দেখেন। ভোল্টেজ কি স্টেপ আপ? হ্যাঁ, হাই ভোল্টেজ কে আমরা বলবো না, আমরা একটু জাস্ট একটু বলি। একটা ট্রান্সফরমারে কিন্তু দুটো ডিভাইস থাকে, দুটো পার্ট থাকে, একটা প্রাইমারি পার্ট, একটা সেকেন্ডারি পার্ট। আমরা সেকেন্ডারি থেকে লোড মানে সেকেন্ডারি থেকে ভোল্টেজটা দেখি, যে মেজার করি ভোল্টেজ বাড়ছে না কমছে। দেখেন আপনার হচ্ছে ক্লাসে, আপনি ক্লাস 5-এ পড়তেছেন, আপনার হচ্ছে রুল নাম্বার ছিল হচ্ছে 3, আপনি ক্লাস 6-এ উঠছেন, আপনার রুল নাম্বার হয়ে গেছে ফার্স্ট হয়ে গেছেন আপনি। তাহলে আপনার কি হলো, আপনার কিন্তু প্রগ্রেস হয়েছে, আপনার কিন্তু কি হলো, আপনার হচ্ছে প্রাইমারি থেকে সেকেন্ডারি যখন উঠছেন, আপনার কিন্তু লেভেলটা কি হয়েছে, বাড়ছে। লেভেল যখন বাড়ছে তখন আমরা তাকে কি বলি, আপ করছে, সে রাইজ করছে, তাই তাকে বলি স্টেপ আপ বলি। যদি আমরা বলি ট্রান্সফরমারের দুটো সাইড থাকবে, ধরেন এটা আমাদের একটা ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার এরকম একটা সাইড আছে, এখানে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, প্রাইমারি সাইড। এটা ভোল্টেজের নাম বললাম হলো V1, তাহলে ডেফিনেটলি প্রাইমারি সাইড। তাহলে এখানে আমরা একটা ভোল্টেজ পাইছি, একটা এখানে একটা একটা ভোল্টেজ আমরা পাইলাম, ধরেন এখানে আমরা একটা ভোল্ট মিটার ধরলাম, ভোল্ট মিটার ধরার কারণে এখানে একটা ভোল্টেজ পাইলাম, সেই ভোল্টেজের নাম হলো V2। যদি আপনার V2 এর মানটা যদি বড় হয়, V2 ইজ গ্রেটার দ্যান V1 হয়, মানে সেকেন্ডারি সাইডের ভোল্টেজ যদি প্রাইমারি সাইডের চেয়ে বড় হয়, তাহলে আমরা কি বুঝবো, তাহলে বলবো এটা স্টেপ আপ ট্রান্সফরমার। ঠিক আছে না, এটা হলো আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার। আশা করি বুঝতে পারছেন জি স্যার। যে যদি আমরা সেকেন্ড সাইডের ভোল্টেজ বেশি হয় তাহলে আমরা তাকে বলবো স্টেপ আপ ট্রান্সফরমার। আমাদের কিন্তু এই স্টেপ আপ বোঝানোর কারণটা ছিল না, আমার চাহিদা ছিল যে আমাদের স্টেপ আপ হচ্ছে কেন, স্টেপ আপ হলে আমরা কি কি ধরে নিব। দেখেন আমাদের হচ্ছে এই ভোল্টেজটা নির্ভর করে এই পাক সংখ্যার উপরে। দেখেন এখানে আমরা ছবিতে যে ডিজাইন করছি সেখানে আমাদের একটা, দুটা, তিনটা, চারটা, এই চারটা পাক ছিল, ঠিক না? আর দেখেন সেকেন্ডারিতে কয়টা পাক আছে, 1 2 3 4 5 6, 6টা পাক আছে। যেহেতু আমাদের সেকেন্ডারিতে পাক সংখ্যা বেশি, তাই ভোল্টেজটাও কিন্তু বেশি হবে, সেকেন্ডারিতে স্যার পাক সংখ্যা বেশি হলে ভোল্টেজটাও কিন্তু বেশি হবে। তাহলে স্যার হচ্ছে আমরা পাতটা কি ওয়্যার বোঝাচ্ছে স্যার? হ্যাঁ, পাকটা হচ্ছে তারের কুণ্ডলী, এরকম তার দ্বারা কুণ্ডলী। আপনাকে একটু পরে ভিডিও দেখাবো যে আপনি এটা পাকটা কিভাবে বুঝতেছেন, ঠিক আছে? ছোটবেলায় আমরা কিন্তু মনে রাখার জন্য স্যার আমরা হচ্ছে মনে মানে এটা সমীকরণ পড়ছিলাম, যার তার সংখ্যা বেশি সেটা হচ্ছে হাই ভোল্টেজ কনভার্ট করবে, না এইভাবে না কি না স্যার? না, তার তার সংখ্যা বেশি না, যার হচ্ছে পাক সংখ্যা বেশি, মানে পাক কুণ্ডলীর সংখ্যা পাক, বেশি, আমি তার থাকলাম, হ্যাঁ পাক সংখ্যা যার বেশি হবে মানে সেটা পাক আপনার কি সংখ্যা হবে। বলছি স্যার, পাক মানে হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ আপনি, আমি শুধু তার শুনতে পাইছিলাম, কিন্তু পাক সংখ্যা বলে ঠিক আছে, যার পাক সংখ্যা বেশি হবে সেটা আমাদের হচ্ছে হাই ভোল্টেজ সেট, মানে তার নাম হবে স্টেপ আপ ট্রান্সফরমার, ঠিক আছে? তাহলে স্টেপ আপে কি থাকে, আমাদের পাক সংখ্যা কি থাকে, বেশি থাকে। তাহলে যার পাক সংখ্যা বেশি হবে তাকে কি বলবো, তাকে বলবো আমরা স্টেপ আপ ট্রান্সফরমার। তো ঠিক আছে না এটা? তারপর আমরা কি শিখছিলাম, ট্রান্সফরমারে কিন্তু আমরা আমরা ট্রান্সফরমার ক্ষেত্রে বলে শিখি নাই, আমরা ফিজিক্সে পড়ছি, ক্লাস 6 থেকে পড়তেছিলাম, শক্তির সৃষ্টি বা বিনাশ হয় না, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হয় মাত্র। বুঝছেন না এটা? জি শক্তির স্যার। ধ্বংস বা বিনাশ নেই। তাহলে এই প্রাইমারি সাইডে যে পাওয়ারটা পাবেন, যে ক্ষমতা পাবেন, সেকেন্ডারি সাইডে কিন্তু সেই ক্ষমতাই পাবেন, সেম ক্ষমতাই পাবেন। এবার ভালো মনে রাখবেন, প্রাইমারি সাইডে আপনি যে ক্ষমতা পাচ্ছেন, সেকেন্ডারি সাইডে আপনি কিন্তু সেম ক্ষমতাই পাবেন, কারণ শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। প্রাইমারিতে যে পরিমাণ ক্ষমতা থাকে, সেকেন্ডারিতেও আপনার সেই পরিমাণেই ক্ষমতা থাকবে। ঠিক আছে না এবার? তাহলে এখন আমরা দেখি প্রাইমারিতে আসলে কি হয়। দেখেন প্রাইমারিতে আমাদের V1 এর মান তো আপনি জানেন, তাহলে পি এর মানও ফিক্স। তাহলে V1 থাকলে দেখেন এখানে কারেন্টের মানটা আসলে কি হবে বলেন তো, প্রাইমারি ক্ষেত্রে। দেখেন আমার পি সমান সমান VI দেখলাম এখানে, প্রাইমারিতে ভোল্টেজের মান কম না, যদি স্টেপ আপ হয় তাহলে ভোল্টেজের মান তো কম হবে, এই জি যে স্যার। দেখতে পাচ্ছি কম হবে। কারেন্টের মান তাহলে কি হবে বলেন তো, কারেন্টের মান বেশি হবে, বেশি হবে কারেন্ট। এবার সেকেন্ডারিতে ক্ষেত্রে আপনি একটু আসছেন, এখানে আমাদের পি তো ফিক্সড, আর এখানে আমরা V2 রাখলাম। এখন বলেন V2 এর মানটা কেমন, কম না বেশি? V2 এর মান হচ্ছে বেশি হবে স্যার। বেশি হলে কারেন্টের মান কি হবে, কম হবে। কম হবে। তাহলে সেকেন্ডারিতে আমাদের কারেন্টের মান কি হবে, কম হবে, কম হবে। তাহলে আমরা স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে তিনটা জিনিস শিখছি। কি কি শিখছি? স্টেপ আপ ট্রান্সফরমারে আমাদের সেকেন্ডারি ভোল্টেজ প্রাইমারি ভোল্টেজের চেয়ে বেশি হয়, স্টেপ আপ ট্রান্সফরমারের পাক সংখ্যা সেকেন্ডারিতে বেশি থাকে, প্রাইমারিতে কম থাকে। এবং স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে
প্রাইমারি কারেন্টের মান বেশি হয় এবং সেকেন্ডারি কারেন্টের মান কম হয়। এই তিনটা পার্থক্য কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। যদি আমরা এখন স্টেপ ডাউন ট্রান্সফরমারের কথা কনসিডার করি, তাহলে আপনারা কি করবেন, যদি স্টেপ ডাউন হয় তাহলে কিন্তু প্রাইমারি সাইডের ভোল্টেজটা কি হবে, বেশি হবে। ডেফিনেটলি বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, তাহলে লিখবো আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন, তাহলে আমাদের পরবর্তী যে কথাগুলো ছিল, স্টেপ ডাউন ট্রান্সফরমারের পাক সংখ্যাটা কিরকম হয়, স্টেপ ডাউন ট্রান্সফরমারে প্রাইমারিতে পাক সংখ্যা বেশি হবে এবং সেকেন্ডারিতে পাক সংখ্যা কি হবে, কম হবে না, কম কম। হবে। এবং স্টেপ ডাউন ট্রান্সফরমারে প্রাইমারিতে কারেন্ট কিন্তু বেশি ছিল স্টেপ আপে, তাহলে এখন কি হবে, প্রাইমারিতে কারেন্ট কম হবে এবং সেকেন্ডারিতে কারেন্ট বেশি হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমারটা আসলে কি জিনিস। যদি আপনাকে বলা হয় হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন স্টেপ আপ এন্ড স্টেপ ডাউন ট্রান্সফরমার, তাহলে আপনাকে এই তিনটা জিনিস আপনাকে টাচ করতে হবে, যেগুলো আপনাকে বললাম। দেখেন এখানে আমি সুন্দরভাবে লিখে রাখছি। ঠিক আছে, তাহলে আপনারা মোটামুটি এই তিনটা জিনিসটা বুঝতে পারছেন আশা করি। এবার আপনাকে একটা ভিডিও দেখাই, তাহলে আপনাদের ঘুমটা একটু কেটে যাবে। আপনারা ট্রান্সফরমারে যে আসলে পাক সংখ্যা কিভাবে বুঝতেছেন সেটা একটু দেখাবো। আপনাদের বার্থডে কার আজকে? স্যার আমি যাবো হাসনা। আবু হাসনা, ঠিক আছে, জি হ্যাপি স্যার। বার্থডে। সে কি ক্লাসে আছে? না, ও স্যার জয়েন দিতে পারবে না আজকে, ওদের স্যার ওখানে নাকি কারেন্ট নেই। প্রবলেমের কারণে চলে গেছে, জয়েন ছিল সরি, এতক্ষণ। ও কারেন্ট হচ্ছে ফাহিম শাহরিয়ারের নাই। হ্যাঁ ফাইভেটা আমি দেখলাম, সে মেসেজ করছে। সমস্যা নাই, আপনাদের তো বেশি দিন নাই, আপনাদের কয়দিন পর তো খুলে দিবে মে মাস থেকে। এই সেমিস্টারে কষ্ট করেন, নেক্সট সেমিস্টার থেকে আর প্রবলেম হবে না। জি স্যার। স্যার আমাদের ফাইনাল কি ভার্সিটিতে হওয়ার সম্ভাবনা আছে না অনলাইনে হবে? আপনাদের এই সেমিস্টার যদি অনলাইনে শুরু হয়েছে, আপনাদের আশা করি আপনাদের হচ্ছে পরীক্ষাটা ফিজিক্যালি নিবে না। স্যার কোশ্চেন প্যাটার্ন তো আলাদা হবে। হ্যাঁ, ওই জন্য আপনাদের ফিজিক্যালি নিবে না, আপনাদের এটা অনলাইনেই চলবে। তবে আপনাদের হচ্ছে পরবর্তী সেমিস্টার থেকে ফাইনাল হবে, মানে আপনাদের ফিজিক্যালি হবে, আপনি ক্যাম্পাসে এসে ক্লাস করতে পারবেন। একটা মিনিট দাঁড়ান, আমার কাজ হয়ে গেছে, এখন আপনাকে একটু স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা দেখেন দেখতে পাচ্ছেন কিনা। আশা করি দেখতে পাচ্ছেন। দেখেন এই যে কয়েল দেখতেছেন না, পাক সংখ্যা আমরা কাকে বলি, আমরা হচ্ছে স্ক্রিনে একটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, এটা হলো একটা ট্রান্সফরমার। এটা হচ্ছে আমাদের একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারে কিন্তু আমাদের দুটো কয়েল থাকে, প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল। এটা আপনাকে বোঝানোর জন্য বলছে, কিন্তু এখানে যদি ভোল্টেজ অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু এটা প্রাইমারি আমরা ধরবো না, কিন্তু যেখানে ভোল্টেজ দিবেন সেটাই প্রাইমারি হবে, আর যেখান থেকে ভোল্টেজ নিবেন সেটা আমাদের সেকেন্ডারি হবে। আপনাদের বোঝার সুবিধার্থে তারা বলছে এটা প্রাইমারি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল। এবং পাক সংখ্যাটা আসলে কিরকম জিনিস দেখেন, এই যে এগুলোকে বলা হয় একটা করে পাক, বুঝতে পারছেন, এইগুলোকে বলা হয় এক একটা করে পাক। তাহলে এখানে যতগুলো পাক থাকবে, সেকেন্ডারিতে পাক সংখ্যা কিন্তু কমও করতে পারেন, বেশিও করতে পারেন। এখন ধরেন আপনার দরকার হচ্ছে স্টেপ আপ ভোল্টেজ, মানে ভোল্টেজ বাড়ানো দরকার, তাহলে আপনি সেকেন্ডারিতে পাক সংখ্যা কি করবেন, বাড়াবেন না? অবশ্যই ডেফিনেটলি বাড়াবেন, যাতে সেকেন্ডারিতে ভোল্টেজ বেশি পাইতে পারে। এবং আপনার যদি সেকেন্ডারিতে ভোল্টেজ কম দরকার, তখন আপনি কি করবেন, সেকেন্ডারিতে এই পাক সংখ্যাটা কিন্তু কমাবেন, কমে রাখবেন, যতটুকু ভোল্টেজ দরকার আপনি সেভাবে কাজটা করবেন। তাহলে পাক সংখ্যাটা আসলে আশা করি বুঝতে পারছেন। জি স্যার। তাহলে এখন আমাদের হচ্ছে মেইন যে জিনিসটা, কিভাবে একটা ট্রান্সফরমারটা কাজ করে সেটা আমরা এখন দেখবো। আমরা যখন একটা ট্রান্সফরমারে ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করি, এখানে একটা ভোল্টেজ যখন আমরা দিব, তখন ট্রান্সফরমারে এর মধ্য দিয়ে কি প্রবাহিত হয়, কারেন্ট প্রবাহিত হয়। ঠিক আছে, এই তারের মধ্য দিয়ে কি প্রবাহিত হবে, কারেন্ট প্রবাহিত হবে। যদি একটা তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তখন ওই তারের চারপাশে কি সৃষ্টি হয়, একটা করে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। ঠিক আছে, তখন ওই তারের চারপাশে একটা করে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। এবং এই ফ্লাক্সের কারণে আমাদের ভোল্টেজ তখনই ইনডিউস হবে
যদি এই ফ্লাক্সটা পরিবর্তনশীল ফ্লাক্স হয়, আপনার ফ্লাক্স যদি এরকম সময়ের সাথে সাথে যদি পরিবর্তিত হয়, সময়ের সাথে সাথে যদি ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখনই এখানে আমাদের ভোল্টেজ ইনডিউস হবে। আমরা কিন্তু এটা এমনি বলতেছি না, এটা বিজ্ঞানী ফ্যারাডে প্রমাণ করে দিয়ে গেছে। তিনি বলছে যে একটা তারের মধ্য দিয়ে তখনই ভোল্টেজ ইনডিউস হয় যখন তার মধ্যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স থাকে -N/dt। ঠিক আছে, মানে রেট অফ চেঞ্জ অফ যদি ফ্লাক্স থাকে তখনই এই তারের মধ্য দিয়ে আপনার কি হবে, ফ্লাক্স উৎপন্ন হবে, এবং এই ফ্লাক্সের কারণে আমরা একটা ভোল্টেজ পাবো। এই তারের মধ্যে এখানে একটা ভোল্টেজ ক্রিয়েট হবে, সেই ভোল্টেজের নাম হবে ইপি বা ই1। আমরা ই1 ধরলাম, প্রাইমারি ভোল্টেজ। এই ভোল্টেজটা এই তারের মধ্যে ইনডিউস হবে, এবং এই ফ্লাক্স যখন এই সেকেন্ডারিকে কাট করবে তখন সেকেন্ডারিতেও কিন্তু একটা ভোল্টেজ আমরা পাবো, সেই ভোল্টেজের নাম হলো ই2 ভোল্টেজ। ঠিক আছে, এভাবে আমাদের একটা ওয়্যারলেস প্রক্রিয়ায় কোনো রকম সম্পর্ক ছাড়া একটা ডিভাইসের মধ্য দিয়ে শক্তির স্থানান্তর ঘটে শুধুমাত্র ফ্লাক্সের কারণে, ফ্লাক্সের পরিবর্তনের কারণে। এই ফ্লাক্সের মাধ্যমেই কিন্তু আমাদের এক সাইডের ভোল্টেজ অন্য সাইডের ভোল্টেজে ট্রান্সফার হয়। এটাকে যদি আপনাকে যদি দেখাইতে চাই, যদিও এটা ভিজুয়ালাইজ করা জিনিস, আপনাকে দেখানো খুবই সম্ভব না, তবে আপনাকে একটা ভিডিও দেখে আপনাকে জাস্ট বুঝাইতে পারি যে এরকম ভাবে ফ্লাক্সটা উৎপন্ন হয়, এই ফ্লাক্সটা ভাবে কাজ করে। কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এই ফ্লাক্সটা কিন্তু ওইভাবে উৎপন্ন হয়। এটা ভিজুয়ালাইজ করা জিনিস, আপনাকে প্রমাণ করে দেখানো সম্ভব না। আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওতে দেখাচ্ছি, দেখেন কিভাবে ফ্লাক্সটা আসলে উৎপন্ন হয়। দেখেন এখানে আমাদের যে বেগুনি কালার দেওয়া আছে, সেই বেগুনি কালার হচ্ছে ফ্লাক্স। ঠিক আছে, এরকম ভাবে ফ্লাক্সটা কিন্তু উৎপন্ন হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন এই ফ্লাক্সটা কিন্তু মুভ করতেছে। যখন এই ফ্লাক্সটা সেকেন্ডারি তারের সংস্পর্শে আসবে, তখন এই সেকেন্ডারি তারের মধ্য দিয়ে আপনার কারেন্টটা প্রবাহিত হবে, এরকম ভাবে কারেন্টটা প্রবাহিত হবে। বুঝতে পারতেছেন? জি স্যার। এটাই হলো আমাদের হচ্ছে একটা ট্রান্সফরমারের হচ্ছে অপারেটিং প্রিন্সিপাল। তো সেই ট্রান্সফরমার কিভাবে কাজ করতেছে আমরা আবার একটু বলতে চাই। একটা ট্রান্সফরমারে যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন ট্রান্সফরমারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। ওই কারেন্টের কারণে আমাদের ট্রান্সফরমারের প্রাইমারিতে কিছুটা ফ্লাক্স উৎপন্ন হয়, এবং এই ফ্লাক্সটা কিন্তু পরিবর্তনশীল ফ্লাক্স। আপনারা কিন্তু একটু ভিডিও দেখলে বুঝতে পারবেন ফ্লাক্স কিন্তু একবার কমতেছে আর বাড়তেছে। দেখেন দেখেন এই ফ্লাক্সটা কিন্তু একবার কমতেছে আবার বাড়তেছে, একবার কমতেছে আবার বাড়তেছে, একবার ছোট হচ্ছে আবার বড় হচ্ছে, মানে পরিবর্তনশীল ফ্লাক্স। এটাতে আমরা বলছি পরিবর্তনশীল ফ্লাক্স। এই পরিবর্তনশীল ফ্লাক্স যখন সেকেন্ডারি তারটাকে কাট করবে, সেকেন্ডারি তারটাকে যখন কাট করতেছে পাবে, দেখেন এখানে লাল হয়ে আছে, লাল হয়ে তার মানে কি এখানে কাট করতেছে। যখন সেকেন্ডারিতে কাট করবে তখন সেকেন্ডারিতে আমরা কিছু পরিমাণ কারেন্ট পাবো। ঠিক আছে, আসলে এই প্রক্রিয়ায় আমাদের ট্রান্সফরমারটা কাজ করে। দেখেন আস্তে আস্তে বাড়তেছে, দেখেন এই পুরোপুরি যখন কাট করবে তখন এখানে এই চিহ্নটা পরিবর্তন হবে। দেখেন এই দেখেন কারেন্টটা বাড়তেছে। জি স্যার। বুঝছেন? জি হ্যাঁ, স্যার। তাহলে যখন আমাদের ফ্লাক্সটা কিন্তু সেকেন্ডারিতে কাট করতেছে তখন আমরা কিন্তু ভোল্টেজও পাচ্ছি এবং কারেন্টও পাচ্ছি, ওই ভোল্টেজের কারণে কিছু পরিমাণ কারেন্টও পাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ট্রান্সফরমার আসলে কিভাবে কাজ করে, এবং এই ট্রান্সফরমারকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার এবং একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ স্টেপ ডাউন আপনার উপর নির্ভর করবে, আপনার হাতের উপর নির্ভর করবে আপনি সিস্টেমটাকে কিভাবে ডিজাইন করতে চান। এবং বাসা বাড়িতে যেগুলো আমরা দেখি, আমরা যে থাম্বার মাঝখানে যে ট্রান্সফরমার গুলো দেখি, যেগুলো থেকে আমরা বাসা বাড়িতে লাইন সাপ্লাই করি, সেগুলো কিন্তু ডেফিনেটলি কিন্তু স্টেপ ডাউন ট্রান্সফরমার। কারণ আমরা যে পাওয়ার জেনারেট করতেছি সেগুলো কিন্তু 11 কেবি রেঞ্জের। ঠিক আছে, আমরা কিন্তু 11 কেবি উৎপন্ন করতেছি, যেগুলো আমরা 3 ফেজ সিস্টেমে পড়লাম, আমরা কিন্তু 11 কেবি পাওয়ার উৎপন্ন করি। কিন্তু বাসা বাড়িতে আমরা কিন্তু 220 ভোল্ট সাপ্লাই করি। দেখেন আমার কিন্তু 220 ভোল্ট সাপ্লাই দরকার, কিন্তু আমরা উৎপন্ন করতেছি 11 কেবি। এখন যদি আমরা 11 কেবি যদি সাপ্লাই দিতাম, তাহলে কি ওই ডিভাইস থাকতো? আমাদের টিভি, ল্যাপটপ, ফ্রিজ, তারপর যেগুলো বাল্ব, ফ্যান, সব পড়ে সবগুলো কিন্তু যাচ্ছে। পুড়ে যাইতো। তাহলে এই ভোল্টেজটাকে কমাইতে হবে না? কমানোর জন্যই কিন্তু আমরা একটা ট্রান্সফরমার ইউজ করি, যার কাজ স্টেপ হলো ডাউন। যে 220-এ কনভার্ট করে দিবে, যাতে আমরা খুব ইজিলি ইউজ করতে পারি। তাহলে আমরা কিন্তু ওই ট্রান্সফরমারকে যখন ডিজাইন করবো, যখন আপনাকে যদি বলি যে আপনি একটা ইঞ্জিনিয়ার, আপনাকে একটা ট্রান্সফরমার ডিজাইন করতে হবে যেটা কাজ হলো সে ভোল্টেজটাকে ডাউন করতেছে,
আপনি কি কি ক্রাইটেরিয়া, কি কি জিনিসটা আপনি কনসিডার করবেন, কি কি জিনিসটাকে আপনার মাথার ভিতরে সেট আপ করে রাখবেন, তখন আপনি বলবেন স্যার আমরা জানি যে একটা ট্রান্সফরমারের যে ভোল্টেজটা ইনডিউস হয় সেটা পাক সংখ্যার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা যেহেতু স্টেপ ডাউন ট্রান্সফরমার ডিজাইন করব, তাহলে সেকেন্ডারিতে পাক সংখ্যাটা ডেফিনেটলি কম থাকবে এবং সেকেন্ডারিতে আমরা ভোল্টেজটা কম পাবো। আর আমরা একটু শিখছিলাম যে ভোল্টেজ যেহেতু সেকেন্ডারিতে কম, তাহলে সেকেন্ডারিতে কারেন্টের মান কি হবে, সেকেন্ডারি কারেন্টের মান বেশি হবে। তাহলে কি আমরা হবে? সেরকম ভাবে একটা প্রোটেকশন ইউজ করব। আশা করি আপনারা ট্রান্সফরমার নিয়ে যে অপারেটিং প্রিন্সিপাল কাকে বলে, তারপর দেখতে কিরকম, এগুলো আপনারা এখন বলতে পারবেন। জি স্যার। আপনাদের এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন। না স্যার। তাহলে আমরা এখন অন্য টপিকস দিকে যাই এবার। দেখেন, আশা করি ভিডিওটা দেখলেও আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা আসলে বুঝতে পারছেন কিনা। তারপর ঠিক আছে, আমরা এখন দেখেন যে আমাদের আসলে কিরকম ট্রান্সফরমার আসলে আমরা দেখতে পাই, যে আমরা সচরাচর কিরকম ট্রান্সফরমার আসলে দেখি, কি কি কাজে ব্যবহার করি। দেখেন, আমাদের হচ্ছে বিভিন্ন রকমের ট্রান্সফরমার আছে। একটা হচ্ছে অটো ট্রান্সফরমার। এখানে অটো বলতেছি এই কারণে যে ট্রান্সফরমারের মধ্যে শুধুমাত্র একটা উইন্ডিং থাকে, যেটা আমরা বলি যে সেলফ ইন্ডাকশন প্রক্রিয়া, যেটা বুঝালাম না আপনাকে, আর মিউচুয়ালটা তো আপনাকে বুঝাইলাম। বুঝছেন না ওটা, সেলফ আর মিউচুয়াল? জি স্যার, বুঝাচ্ছি। জি, দেখেন আমাদের হচ্ছে অটো ট্রান্সফরমারটা আসলে সেলফ ইন্ডাকশন প্রক্রিয়ায় কাজ করে। আপনাকে যদি একটা ভিডিও দেখাই আমি অটো ট্রান্সফরমারের, তাহলে দেখতে পাবেন যে আপনি বুঝতে পারবেন যে এটা কেন সেলফ আমরা কেন বলতেছি, কেন আমরা মিউচুয়াল বলতেছি না। ঠিক আছে, তাহলে আপনাকে একটা ভিডিও আমি শেয়ার করতেছি আপনাদের। ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা জাস্ট বোঝার জন্য যে আসলে সেলফ কেন বলতেছি, মিউচুয়াল কেন বলতেছি। দেখেন, এখানে তারা বিভিন্ন ট্রান্সফরমার দেখতে এরকম সাইডে দেখাইছে। এগুলো ভিডিও যদি আপনারা চান আমি আপনাদের শেয়ার করতে পারবো, কিন্তু আমার যে উদ্দেশ্যটা হলো সেই উদ্দেশ্যটা এটা। এই দেখেন, এটা হলো আমাদের একটা অটো ট্রান্সফরমার। ঠিক আছে, এটা হলো আমাদের একটা অটো ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার আমাদের দুটো সাইড থাকে। একটা হচ্ছে দেখেন, এটাকে বললাম ইনপুট বলে, দেখতে পাচ্ছেন এই ইনপুট ভোল্টেজ মানে কি, এটা প্রাইমারি সাইড। আর দেখেন এখান থেকে সামান্য একটু নিচে, এখান থেকে কিন্তু আপনি আউটপুট নিচ্ছেন এই অংশটা থেকে, তো এটা কি হবে, এটা আমাদের সেকেন্ডারি সাইড। দেখেন প্রাইমারি সাইটের পাক সংখ্যা কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8টা পাক আছে না, 8টা। আর সেকেন্ডারিতে পাক সংখ্যা কয়টা, 1.5টার কাছাকাছি। আপনাকে বুঝতে পারতেছেন এটা, এটা কিন্তু আপনার হচ্ছে অটো ট্রান্সফরমার। এবং এটাকে কেন আমরা সেলফ ইন্ডাকশন বলতেছি, দেখেন এই একটু আর এই গোটাটার মধ্যে সম্পর্ক ছিল আগে থেকে, ভালো করে বোঝেন। জি স্যার, সম্পর্ক ছিল। সম্পর্ক ছিল না, সম্পর্ক ছিল, কিন্তু তারা আবার নতুন ভাবে একটা সম্পর্ক তৈরি করছে। দেখেন এটা আমাদের এই গোটাটার মধ্যে আগে থেকে সম্পর্ক ছিল, ওর পরেও অংশ ছিল, মানে ধর মামাতো বোন খালাতো বোন যাই হোক ছিল। তারপর নতুন ভাবে একটা সম্পর্ক তৈরি হয়েছে। সম্পর্ক তৈরি হওয়ার মাধ্যমে সে একটা ট্রান্সফর্মার অ্যাকশন ক্রিয়েট করছে। তাহলে এই ধরনের ট্রান্সফর্মারকে আমরা বলি সেলফ ইন্ডাকশন প্রক্রিয়ায় সে হচ্ছে ট্রান্সফর্মার অ্যাকশনটা কাজ করে। তাহলে এটাকে আমরা বলি সেলফ ইন্ডাকশন প্রক্রিয়ায় ট্রান্সফর্মার। ঠিক আছে, জি স্যার। ট্রান্সফর্মার তাহলে আমরা সেলফ সেলফ ইন্ডাকশন ইন্ডাকশন। প্রক্রিয়ায় কাজ করে। আর তারপর আমরা যদি এখন অন্য ভিডিওগুলো দেখি একটু, তাহলে বুঝতে পারবো। অন্য স্লাইডটা দেখতেছি। তারপর দেখেন আমাদের যে এখানে দেওয়া আছে যে পলিফেজ ট্রান্সফরমার। পলিফেজ মানে বুঝছেন, যেগুলো আমরা বললাম না 3 ফেজ 4 ফেজ বললাম না, জি স্যার, মানে অনেকগুলো ফেজ থাকে। হ্যাঁ, যে ট্রান্সফরমার আমাদের কি থাকতেছে, ভোল্টেজের যে ফেজ থাকে সেই ফেজের মধ্যে পার্থক্য থাকবে। একটা 0 উৎপন্ন করলে একটা 120 উৎপন্ন করতে পারে বা 90 উৎপন্ন করতে পারে। যেভাবে একটা হোক, একটা অ্যাঙ্গেল তৈরি করবে, সেই অ্যাঙ্গেল গুলোর মধ্যে পার্থক্য থাকবে। আপনাদের পলি তো আর বোঝাতে হবে না, আপনার পলি তো বোঝেনি। সেরকম ট্রান্সফরমারকে আমরা বলি পলিফেজ ট্রান্সফরমার। তারপর লিকেজ ট্রান্সফরমারটা একটু পরে বোঝাবো আপনাকে। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার হলো আমরা যে ট্রান্সফরমার ইউজ করি, দেখেন ট্রান্সফরমার শুধুমাত্র যে ভোল্টেজ স্টেপ আপ স্টেপ ডাউন করার কাজে যে ব্যবহার করবো তা না, কিন্তু ট্রান্সফরমারকে আমরা অন্যান্য কাজেও ব্যবহার করি। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বলতে বোঝায় আমরা ধরেন যে একটা ট্রান্সফরমারের ভোল্টেজ মাপবো বা কারেন্ট মাপবো, কিভাবে আমরা কিভাবে একটা ট্রান্সফরমারের ভোল্টেজ মাপতে পারি বা কারেন্ট মাপতে পারি ট্রান্সফরমারের সাহায্যে, সেটা আপনাকে যে ট্রান্সফরমারটা সাহায্য করবে সেই ট্রান্সফরমারকে বলা হয় ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। শেষ একটা এক্সাম্পল যদি আপনাকে দেই, ধরেন একটা ট্রান্সফরমার আপনার হচ্ছে ভোল্টেজ মাপতে হবে। এই ট্রান্সফরমার হচ্ছে, এটা আমাদের হচ্ছে প্রাইমারি সাইডের ট্রান্সফরমার, এটা আমাদের হচ্ছে সেকেন্ডারি সাইডের ট্রান্সফরমার। এখানে আমাদের 220 ভোল্ট দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে আপনি পাচ্ছেন হচ্ছে 2222 কেবি পাচ্ছেন। যদি আপনাকে যদি এই সাইডের ভোল্টেজটা যদি মাপতে বলি, যে বললাম আপনাকে এই আপনি এই সাইডের ভোল্টেজটা মাপেন,
তাহলে কিন্তু আপনি এখানে একটা ভোল্ট মিটার ধরলে ইজিলি কিন্তু মাপতে পারবেন, ঠিক না? জি কিন্তু স্যার। যদি আপনাকে বলি যে এই সাইডে ভোল্টেজটা মাপেন, তখন কি 22 কেভি কি আপনার রেঞ্জ আছে? আপনি কিন্তু পাবেন না। জি স্যার, ভোল্ট মিটার তখন আপনি নষ্ট কি হয়ে যাবে। করবেন? বলবে নষ্ট হয়ে যাবে। তখন আপনি কি করবেন? একটা ট্রান্সফরমার এখানে ইউজ করবেন, সেটা স্টেপ ডাউন ট্রান্সফরমার এখানে ইউজ করবেন, ঠিক না? এখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করবেন। সেই ট্রান্সফরমারের আবার থেকে আপনি এখানকার ভোল্টেজটা মাপবেন। যদি 120 এর কম হয় তখন আপনি মাপতে পারবেন। তাহলে এই যে ট্রান্সফরমার আছে, যে ট্রান্সফরমারটা আপনার ভোল্টেজ পরিমাপের ক্ষেত্রে সাহায্য করতেছে, সেই ট্রান্সফরমারটাকে আমরা বলি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ঠিক আছে? মানে একটা ভোল্টেজ, একটা হাই ভোল্টেজকে কম ভোল্টেজে রূপান্তর করার মাধ্যমে যদি তার আমরা হচ্ছে কারেন্টটাকে মেজার করতে পারি, তাহলে সেই ট্রান্সফরমারকে আমরা বলবো ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। আশা করি বুঝতে পারছেন ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারটা কি। তাহলে আমরা এখন একটা ট্রান্সফরমারের ক্যারেক্টারিস্টিক্স দিকে যাব। দেখেন, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ আইডিয়াল ট্রান্সফরমার। আমরা আইডিয়াল ট্রান্সফরমার বলতে কি বুঝি? আইডিয়াল বলতে কি বোঝা যায়? যেমন দেখেন, আমরা ক্লাস 5 এ একটা কবিতা পড়ছিলাম, আদর্শ ছেলে নামে একটা কবিতা পড়ছিলাম। কি পড়ছিলাম? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। তাহলে ওই কবিতা থেকে কিন্তু আমরা বুঝতেছিলাম যে একটা আদর্শ ছেলে হইলে আমাদের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। ঠিক আছে? তার হচ্ছে মুখে হাসি থাকবে, বুকে বল থাকবে, ঠিক আছে না? আর তাকে মানুষ হইতে হবে, তার একটা পণ থাকবে, দৃঢ় মানে এক সংকল্প থাকবে। তাহলে ওই রকম যদি কোনো বৈশিষ্ট্য থাকে, তখন আমরা ওই ছেলেটাকে বলবো আদর্শ ছেলে। ঠিক একটা ট্রান্সফরমারের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যটা কিন্তু সচরাচর থাকে না, বা আমরা বাস্তবে দেখি না। ঠিক আছে? সেই রকম বৈশিষ্ট্য যদি থাকে, তখন আমরা তাকে বলি আইডিয়াল ট্রান্সফরমার, মানে আদর্শ ট্রান্সফরমারের এরকম বৈশিষ্ট্য থাকা দরকার, তাতে আমরা অন্যান্য যে ট্রান্সফরমার আমরা তৈরি করবো প্র্যাকটিক্যালি, সেই ট্রান্সফরমারটাকে বুঝতে পারি যে কতটা আদর্শ। ঠিক আছে? কত পার্সেন্ট সে আদর্শ আছে, কত পার্সেন্ট আদর্শ নাই, এটা কম্পেয়ার করার জন্য আমরা একটা আইডিয়াল মাপকাঠি নিয়ে রাখছি। আমরা কিন্তু জানি যে একটা তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হলে সেখানে ধরে একটা তার, এই তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারি যে এখানে একটা রেজিস্ট্যান্স উৎপন্ন হয়। ঠিক আছে না? তার যেখানে আছে সেখানে কিন্তু রেজিস্ট্যান্স থাকবেই। কিন্তু সে বলতেছে যে এখানে আদর্শ ট্রান্সফরমারে কি হয়, আদর্শ ট্রান্সফরমারে এরকম রেজিস্ট্যান্স ক্রিয়েট হয় না, কিন্তু বাস্তবে এটা সম্ভবই না। বাস্তবে কারেন্ট প্রবাহিত হলে তার মধ্যে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হবেই। তাই আমরা বলতেছে যে আদর্শ ট্রান্সফরমারের বৈশিষ্ট্য হলো এখানে কোনো আমাদের উইন্ডিং মানে তাদের কোনো রেজিস্ট্যান্স থাকবে না। তারপর বলতেছে যে এটা হচ্ছে লিকেজ ফ্লাক্স থাকবে না। এখন দেখেন আমাদের লিকেজ ফ্লাক্স আসলে কি জিনিস। এটা যদি আপনাকে একটা এক্সাম্পল দিতে যাই, ধরেন আপনি রাস্তাঘাটে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আপনার 10 জনকে পছন্দ হয়েছে। আপনি 10 জনকে এখন পছন্দ হয়েছে যখন, আপনি এখন তাকে 10 জনকে প্রপোজ করতেছেন। ঠিক আছে? খুব ভালো প্রপোজ করলেন, তো 10 জনের জন্য কিন্তু আপনার যে সময়টা ছিল সেই সময়টা দিচ্ছেন। আপনাকে 10 জন কি একসেপ্ট করবে? খুব সচরাচর করবে না। হয়তো বা ধরেন 3 জন করবে, হয়তো বা 2 জন করবে, হয়তো বা 1 জন করবে, হয়তো বা কেউ করবে না। যদি আপনার ধরেন 4 জন করতেছে আর বাকি 6 জন আপনাকে রিফিউজ করলো, তাহলে ওই 4 জনের, ওই যে 6 জনের প্রতি আপনি যে সময়টা দিলেন, সেই সময়টা কি হলো? নষ্ট হয়ে গেল না? সেই নষ্ট হওয়ার সময়টাকে বলে আমরা কি বলি? লস টাইম। ঠিক আছে? বা লিকেজ টাইম। আর লিকেজ ফ্লাক্স বলতে আমরা বুঝি, দেখেন আমাদের একটা ট্রান্সফরমারে কিন্তু দুটা উইন্ডিং থাকে, এটাকে বলি প্রাইমারি উইন্ডিং, আর এটা আমাদের কি? সেকেন্ডারি উইন্ডিং। প্রাইমারি উইন্ডিং এ আমাদের কিন্তু ফ্লাক্স তৈরি হয়। সিয়াস আমরা ফ্লাক্স পাইলাম হচ্ছে 10টা ফ্লাক্স পাইছি প্রাইমারিতে। এই 10টা ফ্লাক্স কিন্তু সেকেন্ডারিতে পাওয়ার কথা ছিল, মানে 10টা প্রপোজ করলে 10টাই প্রপোজ আপনি একসেপ্ট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমরা 10টা পাচ্ছি না। 10টা না পেয়ে আমরা পাচ্ছি কত? কারণ আমরা এখানে পাচ্ছি 7টা পাচ্ছি, 7টা ফ্লাক্স এখানে আমরা পাচ্ছি। তাহলে বাকি ফ্লাক্স গুলো কি হলো? বাকি যে 3টা ফ্লাক্স ছিল সেই 3টা ফ্লাক্স কি হয়েছে? এইখানে যে আমাদের গ্যাপ আছে, এই জায়গায় ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাতে নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়া ফ্লাক্স থেকে আমরা বলি লিকেজ ফ্লাক্স। তাহলে দ্য ফ্লাক্স হুইচ জেনারেটেড ইন প্রাইমারি বাট ক্যান নট কাট ইন সেকেন্ডারি ইজ নোন অ্যাজ লিকেজ ফ্লাক্স। যে ফ্লাক্সটা প্রাইমারিতে উৎপন্ন হয় কিন্তু সেকেন্ডারিতে কাট করতে পারে না, সেই ফ্লাক্সটাকে বলি আমরা লিকেজ ফ্লাক্স। আশা করি আপনারা বুঝতে পারছেন যে লিকেজ ফ্লাক্স আসলে কি জিনিস। জি স্যার। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু ফার্স্ট দিকে একটা কোশ্চেন ছিল, আপনি বলছিলাম যে দেখেন এখানে আমাদের গ্যাপ থাকে একটা, এই স্লাইডে একটু দেখেন, এখানে আমাদের একটা গ্যাপ ছিল না? জি স্যার। এই গ্যাপ থাকলে কি সুবিধা বুঝতে পারছেন? গ্যাপ থাকলে কিন্তু লিকেজ ফ্লাক্সের পরিমাণ কি হবে? বেড়ে যাবে কিন্তু।
আর লিকেজ পরিমাণ ফ্লাক্সের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমাদের লসও বেড়ে যাবে। এই জন্য আমরা ট্রাই করব যে গ্যাপ যাতে না থাকে। বুঝতে পারছেন? এই জন্য আমরা ট্রাই করি কিন্তু গ্যাপ যাতে না থাকে। এই জন্য আমরা সেলফ ট্রান্সফরমারটাকে ইউজ করি, কারণ এখানে আমাদের গ্যাপ থাকে না বা গ্যাপ খুব কম থাকে। তাহলে আমরা এখান থেকে যে একটা ট্রান্সফরমার, একটা আইডিয়াল ট্রান্সফরমারের কিছু ক্যারেক্টারিস্টিক ছিল, সেই ক্যারেক্টারিস্টিক গুলো মোটামুটি বুঝছি। আমরা যখন থার্ড ওয়ানে আসি, নো আয়রন লস, ঠিক আছে, মানে একটা ট্রান্সফরমার হবে কি কোনো লস থাকবে না। একটা বাস্তবে কি এরকম সিস্টেম পাওয়া সম্ভব যেখানে লস হয় না? এরকম সিস্টেম পাওয়া সম্ভব না। কিন্তু যদি ট্রান্সফরমারটা আইডিয়াল হয় তাহলে এর মধ্যে কোনো লস হবে না, ঠিক আছে? এটা আপনাকে বুঝতে হবে। এই তিনটা ক্যারেক্টারিস্টিক একটা আইডিয়াল ট্রান্সফরমারে দেখা যায়, যদিও প্র্যাকটিক্যালি এটা সম্ভব না। আশা করি বুঝতে পারছেন। এবার আমাদের হচ্ছে মেন টার্ম হলো ইএমএফ ইকুয়েশন অফ এ ট্রান্সফরমার, ডিরাইভ দ্য ইএমএফ ইকুয়েশন অফ এ ট্রান্সফরমার। আমরা কিভাবে একটা ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন, মানে কি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হবে, সেই ভোল্টেজটা কিভাবে ক্যালকুলেট করব, সেই ফর্মুলাটা আমরা এখন ডিরাইভ করব। তাহলে ফার্স্ট আমরা একটু ছবি আঁকাই সাইড এক সাইডে। তাহলে আমাদের বোঝার সুবিধার্থে আমরা ছবিটা আঁকাচ্ছি যাতে আমরা বুঝতে পারি। দেখেন, এটা হলো আমাদের একটা ট্রান্সফরমারের সিম্বল, ঠিক আছে? এই সিম্বলের সাহায্যে আমরা এই ইকুয়েশনটা ডিরাইভ করব। দেখেন, এই ট্রান্সফরমারে কিন্তু সিএস ধরলাম, এটা প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড। একটা ট্রান্সফরমারের প্রাইমারিতে কি থাকে? এখানে আমাদের পাক থাকে না, এরকম কুণ্ডলী পাক থাকতেছে না, মানে টার্নটাকে বলে আমরা পাক সংখ্যা বলি, দ্য নাম্বার অফ টার্ন ইন প্রাইমারি। কতগুলো প্রাইমারিতে আছে এখানে? আমরা এখানে দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা, কিন্তু একটা ট্রান্সফরমারে কিন্তু 4টা থাকবে না, অনেক বেশি থাকে। তাহলে সেই সংখ্যাটাকে আমরা ডিনোট করার জন্য আমরা প্রাইমারি পাক সংখ্যাকে বা দ্য নাম্বার অফ টার্ন ইন প্রাইমারি কে বলতে পারি n1 দ্বারা ডিনোট করতে পারি, ঠিক আছে? দেখেন, আমরা এখানে লিখছি যে n1 ইকুয়াল দ্য নাম্বার অফ টার্ন ইন প্রাইমারি উইন্ডিং। প্রাইমারি উইন্ডিং এর পাক সংখ্যাকে আমরা n1 দ্বারা প্রকাশ করি, এবং সেকেন্ডারি উইন্ডিং এর পাক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n2 দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন যে প্রাইমারি উইন্ডিং এর পাক সংখ্যাকে n1 দ্বারা বোঝাচ্ছি, সেকেন্ডারি উইন্ডিং এর পাক সংখ্যাকে আমরা n2 দ্বারা বোঝাচ্ছি। তারপর আমরা কি শিখছিলাম? আমরা যখন প্রাইমারিতে ভোল্টেজ অ্যাপ্লাই করতাম তখন প্রাইমারিতে কি হতো? প্রাইমারিতে ফ্লাক্স উৎপন্ন হইতো, ঠিক আছে? আমরা কিন্তু সব ফ্লাক্স নিব না, আমরা কি নিব? আমরা নিব ম্যাক্সিমাম ফ্লাক্স ইন দা কোর। একটা কোরের মধ্যে দিয়ে কি পরিমাণ ম্যাক্সিমাম ফ্লাক্স প্রবাহিত হয় সেই ফ্লাক্সটাকে আমরা নিব, বা আমরা অ্যাবজর্ব করব যে ম্যাক্সিমাম ফ্লাক্সটা কোথায় পাই। তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্সটা যদি কোথায় পাই, তাহলে আমাকে দেখতে হবে যে কোন সময়ে ম্যাক্সিমাম ফ্লাক্স আমরা পাচ্ছি। তাহলে আমরা সেই সময়টাকে কাউন্ট করব, কিন্তু সেই সময়টাকে আমরা কাউন্ট করে নিব। তাহলে এটা বোঝার জন্য আমরা একটা কার্ভ ড্র করব। সেই কার্ভ আমরা দেখব যে একটা ফ্লাক্স কখন ম্যাক্সিমাম হচ্ছে। আপনি দেখেন, এখানে একটা ফ্লাক্স পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? এখানে একটা ছবি পাইছেন, এটা হলো আমাদের ফ্লাক্স ভার্সেস টি এর সময়, বা সময়ের সময়, মানে সময়ের মধ্যে যে ফ্লাক্স ছিল সেই সময়ের মধ্যে একটা কার্ভ। এটা আমাদের টি, এটা আমাদের ফাই। তাহলে আপনি একটু দেখেন তো কোন সময়ে ফ্লাক্সটা পাচ্ছেন, ম্যাক্সিমাম ফ্লাক্স পাচ্ছেন? T/4 দেখেন, যখন আমাদের T/4 হচ্ছে তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম ফ্লাক্স পাচ্ছি, ঠিক আছে? আর এখানে দেখেন তো এফ মানে কি? এফ মানে কিন্তু সাপ্লাই ফ্রিকোয়েন্সি। আমরা যে ভোল্টেজ অ্যাপ্লাই করব সেই ভোল্টেজের একটা ফ্রিকোয়েন্সি থাকে, সেই ফ্রিকোয়েন্সিটাকে বলে আমরা সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা যদি এখন বের করতে চাই অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, ঠিক আছে না? সময়ের সাথে ফ্লাক্সের পরিবর্তন যদি বের করতে চাই তাহলে আমরা কি করব? ফ্লাক্সের পরিমাণকে আমাদের ম্যাক্সিমাম ফ্লাক্স, যেটা হলো ম্যাক্সিমাম ফ্লাক্স, ম্যাক্সিমাম ফ্লাক্সকে ওই সময়টা ভাগ করে দিব। তাহলে আমরা ম্যাক্সিমাম ফ্লাক্স পাইছি 5m, সো এটা কিউ না, কিন্তু এটা 5, কিন্তু 5m। আর আমরা সময় কত পাইছি? T/4। এই দেখেন, T/4 পাইছি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 4/5m/t। তাহলে এত পর্যন্ত আপনাদের কোনো সমস্যা আছে? দেখেন, আমরা কিন্তু টি আর এফ এর মধ্যে একটা সম্পর্ক ছিল, আপনারা কি জানেন কিনা জানি না, না ভুলে গেছেন। আমরা পড়ছিলাম না, টি কে বলা হয় পর্যায়কাল আর এফ কে বলা হয় ফ্রিকোয়েন্সি। মানে আমরা জানি এফ সমান সমান 1/t বা আমরা কি শিখছিলাম? টি সমান সমান 1/f। তাহলে আমরা কি করব?
ছেলে পেলে তো ক্লাসের মধ্যে দেখে যায় গল্প টল্প করে। দেখেন তাহলে আমরা কি বললাম, দ্য টি সমান সমান 1/f, ঠিক আছে। তাহলে আমরা এই যে টিটা পাচ্ছি সেই টিটা আমরা কি করব, 1/f এখন আমরা এখানে বসাবো। তাহলে 4 5 m, এই টিটার পরিবর্তে আমরা 1/f এখানে ইনপুট দিব। তাহলে কি পাবো এখানে, 4 5 m f, ঠিক আছে না। তাহলে এটার নাম কি, এটার নাম হলো কিন্তু অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। যদি আপনাকে প্রশ্ন করা হয় একটা ট্রান্সফরমারের মধ্য দিয়ে কি পরিমাণ ফ্লাক্স, কি পরিমাণ অ্যাভারেজ ফ্লাক্স উৎপন্ন হয়, আপনাকে বলতে হবে, তখন বলতে হবে যে স্যার আমাদের অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স হচ্ছে 4f/m, এই সময় আমাদের ফ্লাক্সটা অ্যাভারেজ ফ্লাক্সটা উৎপন্ন হয়। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি কিন্তু এটা, এত পর্যন্ত সমস্যা নাই তো না? জি স্যার। তাহলে আমরা এটা পাইছি। দেখেন তারপর আমরা কিন্তু আজকে ক্লাস শুরুতেই বলছিলাম একটা ট্রান্সফরমারের মধ্যে তখনই ভোল্টেজ ইনডিউস হবে যখন তার মধ্যে কি থাকবে, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স থাকবে, মানে d∅/dt থাকবে, ঠিক না। যদি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স থাকে তখন তার মধ্যে ভোল্টেজ ইনডিউস হবে, আর যদি আমাদের ফ্লাক্সের পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমরা কি পাবো, তাহলে আমরা ভোল্টেজ পাবো, তাহলে আমরা ভোল্টেজ পাবো না। তাহলে দেখেন এখানে আমাদের কি বলছি, অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স কত পাইছিলাম, 4f/m, ঠিক আছে না। তাহলে এখানে আমাদের ই এর মানটা কত হবে, এই এর মান যেহেতু আমাদের 4f/m, তাহলে আমাদের ই এর মানও কত হবে, 4f/m। তাহলে আমরা বলতে পারি অ্যাভারেজ ইনডিউস ফ্লাক্স পার টার্ন, ঠিক আছে না। তাহলে অ্যাভারেজ ইনডিউস ফ্লাক্স পার টার্ন, ঠিক আছে। প্রত্যেকটা পাকের জন্য আমাদের কি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হয়, সেই ইনডিউস ভোল্টেজের মান হলো 4f/m। আশা করি ক্লিয়ার এবার, বুঝতে পারছেন? জি স্যার। তোমার তো আপনি বুঝতেছেন, আর কি বুঝতেছে না? স্যার বুঝতে পারছি। জি, তাহলে আমাদের এখানে যে ইকুয়েশন গুলো ছিল তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি যে ইনডিউস ইএমএফ পার টার্ন আমরা পাইছিলাম 4f/m, ঠিক আছে। সে আমি লিখে রাখছি এখানে। তারপর আমাদের এখন মেন কাজটা হলো আমরা কোনো কাজই অ্যাভারেজ মান বের করি না, আমাদের মান বের করতে হবে, আরএমএস ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। আমাদের টার্গেটটা হবে এই আরএমএস ভ্যালু বের করা, আমরা কিন্তু এভারেজ ভ্যালু বের করি না। তাহলে যদি আমরা আরএমএস ভ্যালু বের করতে চাই তাহলে আমাদের একটা টার্ম নিয়ে আসতে হবে, ফর্ম ফ্যাক্টরটাকে কনসিডার করতে হবে। ফর্ম ফ্যাক্টর ইজ দ্য রেশিও অফ আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু, ঠিক আছে। যদি সেটা সাইন ওয়েভ হয় তাহলে আমরা তার মান কত পাই, এই ফর্ম ফ্যাক্টর মান যদি সাইন ওয়েভ হয় তাহলে আমরা কিন্তু 1.11 লিখতে পারি সাইন ওয়েভের ক্ষেত্রে। আমরা গত প্রিভিয়াস স্লাইডে দেখছিলাম যে একটা সাইন ওয়েভ আমরা পাচ্ছি, আমরা একটা ফ্লাক্স পাচ্ছি, সেই ফ্লাক্সটা সাইন ওয়েভের মতো। তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারবো যে ফর্ম ফ্যাক্টরের মান হলো 1.11। তাহলে আমরা এখান থেকে কি বের করবো, আরএমএস ভ্যালু বের করবো। আরএমএস ভ্যালু অফ ইনডিউস ভোল্টেজ, আরএমএস ভ্যালু অফ ইনডিউস ভোল্টেজ, আর কি পাচ্ছি, একটা পাচ্ছি হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ ইনডিউস ভোল্টেজ, অ্যাভারেজ ভ্যালু অফ ইনডিউস ভোল্টেজ, ঠিক আছে না। তাহলে এটাই কিন্তু আমাদের 1.11, আর আমরা অ্যাভারেজ ভ্যালু কত পাইছিলাম, 4f/m, ঠিক আছে না। তাহলে আমরা কি লিখবো, তাহলে আরএমএস ভ্যালু সমান সমান আমরা লিখতে পারি 1.11 ইন্টু 4f/m, বা আমরা বলতে পারি 4.44f/m। এই আরএমএস ভ্যালু কিন্তু শুধুমাত্র একটা পাক সংখ্যার জন্য, যদি n পাকের কুণ্ডলী হয় তাহলে আমরা লিখতে পারি 4.44f/m। এটাই হলো আমাদের নির্ণয় সমীকরণ বা দ্য রিকোয়ার্ড ইকুয়েশন ফর ইনডিউস ইএমএফ অফ এ ট্রান্সফরমার। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এবং পরীক্ষাতে এটা এভাবে লিখতে হবে। স্যার এটা কি আরএমএস ভ্যালু বাইর করছেন স্যার? হ্যাঁ, আরএমএস ভ্যালু আমাদের হচ্ছে কোনো, আমরা যখন সার্কিট সলভ করতাম তখন কিন্তু আমরা এভারেজ ভ্যালু সার্কিট সলভ করতাম না, কারণ এভারেজ ভ্যালুতে আমরা সার্কিট সলভ করতে পারবো না। আমরা সাইন ওয়েভটাকে ডিসি ভ্যালুতে কনভার্ট করতে হবে, এই ডিসি ভ্যালুর ইকুইভ্যালেন্ট হচ্ছে আরএমএস ভ্যালু।
তাহলে আমরা যদি কোনো সার্কিট সলভ করতে চাই তাহলে আমরা আরএমএস ভ্যালুতে নিয়ে আসি। আমরা যখন ট্রিপলি 201 করছিলাম তখন কিন্তু আমরা আরএমএস ভ্যালু নিয়ে এই কাজগুলো করছিলাম। যখন আমরা এসি সার্কিট করছি তখন সেগুলোকে আমরা আরএমএস ভ্যালুতে নিয়ে করছি কিন্তু, ঠিক আছে। এই জন্য আমরা কোনো ভোল্টেজ বের করতে চাইলে তাকে আমরা আরএমএস ভ্যালুতে কনভার্ট করে নিই। এখানে আমরা আরএমএস ভ্যালুতে কনভার্ট করে নিচ্ছি। স্যার আরএমএস ভ্যালুতে রুট করা লাগে না? ওই রুটটার মধ্যে বুঝছেন, আপনাদের ফর্ম ফ্যাক্টর লিখতেছেন না 1.11, ওর মধ্যে রুটটা আছে। এই ফর্ম ফ্যাক্টরটা আসলে কিরকম হয়, যদি সাইন ওয়েভের ক্ষেত্রে হয়, আমরা আরএস ভ্যালু কত জানি, 2√2, ঠিক না? ধরেন ভিএম √2, এটা হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু। আর যদি আমরা অ্যাভারেজ ভ্যালু বের করতে চাই তাহলে আমরা কি লিখি, ভিএম ডিভাইড বাই হচ্ছে 2 VM/π, এটা আমাদের অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে। এটা বলতেছেন অ্যাভারেজ ভ্যালু, একটা সাইন ওয়েভের কিন্তু অ্যাভারেজ ভ্যালু এটা হয় 2 VM/π। এটা যদি আপনারা না করে থাকেন তাহলে ট্রিপলি 201 আপনারা এগুলো করছেন, চ্যাপ্টার 11 আছে থ্রেজার, আপনার হচ্ছে কি নাম বললো, আলেকজান্ডারের বই, আপনারা দেখে নিন। কি সবসময় 1.1 থাকবে? যদি সাইন ওয়েভ হয়, যদি এরকম সাইন ওয়েভ হয় তাহলে 1.11 হবে। দেখেন ভাগ করে দেখেন, ভাগ করে দেখবেন যে 1.11 হচ্ছে। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, কারণ আমরা ফাই এর মান যেটা পাইছি সেটা কিন্তু 1. সেটা কিন্তু সাইন ওয়েভে পাইছি। দেখেন আমরা প্রিভিয়াস স্লাইডে যদি দেখি তাহলে আমরা যদি ফাই এর মানটা দেখি, দেখেন এই দেখেন ফাই এর মানটা কি পাইছি, সাইন ওয়েভ পাই নাই, এই জন্য এর মান হয়েছে 1.11। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি, এখান থেকে আমাদের কাজ শেষ, আমরা এখান থেকে খুব সুন্দরভাবে বুঝছি। তাহলে আমরা এখন এটা মুছে দিয়ে নতুন ভাবে পড়া শুরু করি। দেখেন আমাদের কিন্তু ট্রান্সফরমারের অনেক জিনিস আমরা শিখছিলাম, ঠিক আছে না? যেমন দেখেন যে আমরা হচ্ছে কিছু ইকুয়েশন শিখছিলাম ক্লাস 9-10-এ, এরকম শিখছিলাম যে E2 ডিভাইড বাই E1 সমান সমান কি লিখি, পাক সংখ্যার সমানুপাতিক E2 N2/N1, আর কারেন্টের কি বাস্তবানুপাতিক I1/I2, ঠিক আছে না? এই সমীকরণটা পড়ছিলাম না, এটা আমরা জানি। এই সমীকরণটাকে আমরা আবার অন্য নামে দেখাচ্ছি, যেহেতু আমরা বড় হয়ে গেছি, বড় হলে নামও বেশি হয়, বেশি জানতেও হয়, এই জন্য আমরা এই সমীকরণ যেটা আছে সেই সমীকরণে একটা নাম দিয়ে রাখছি। সেই সমীকরণের নাম হলো ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও, ঠিক আছে। তাহলে এই দেখেন ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এটাকে এখন থেকে আমরা বলবো কে দ্বারা প্রকাশ করব। যদি কে থাকে তাহলে মনে করবেন এটা হলো ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও, এবং কে এর ভ্যালুটা নির্ণয় করব N2/N1। N2/N1 এর মাধ্যমে আমরা কে এর ভ্যালুটাকে নির্ণয় করব, ঠিক আছে। যদি বলা হয় হোয়াট ডু ইউ মিন বাই ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও, তখন আপনি কি বলবেন, ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও ইজ দ্য রেশিও অফ secondary voltage to primary induced voltage, and it is denoted by K, which can be calculated by using following formula. মোটামুটি কি ক্লিয়ার হয়েছে না? এবার বুঝতে পারছেন তো? এবার আমরা এখন যদি এই যে ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও যে টার্মটা শিখলাম, এর সাহায্যে যদি আমরা ট্রান্সফরমারের ডেফিনিশন দিতে চাই, যদি আমরা বলতে চাই যে কোন ক্ষেত্রে আমরা এটাকে প্রাইমারি বলবো, কোন ক্ষেত্রে এটাকে আমরা সেকেন্ডারি বলবো, তাহলে আমরা কিভাবে ডেফিনিশন দিব, দেখেন এখন সেটা আমরা বুঝবো। আমরা জানি কে সমান সমান কি N2/N1। N2 মানে কি সেকেন্ডারি ভোল্টেজ এর পাক সংখ্যা, আর হচ্ছে কি N1 মানে কি প্রাইমারিতে পাক সংখ্যা, ঠিক না? সেকেন্ডারিতে পাক সংখ্যা আর হচ্ছে প্রাইমারিতে পাক সংখ্যা। তাহলে আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে কি শিখছিলাম, যদি স্টেপ আপ ট্রান্সফরমার হয় তাহলে সেকেন্ডারিতে পাক সংখ্যা কি হবে, বেশি হবে না? সেকেন্ডারিতে পাক সংখ্যা বেশি হবে এবং প্রাইমারিতে পাক সংখ্যা কি হবে, কমে যাবে না? যদি স্টেপ আপ হয় তাহলে আমরা কি জানি N2 গ্রেটার দ্যান N1, ঠিক আছে কিনা সেটা বলেন খালি। ঠিক আছে। তাহলে এরকম যদি হয় তাহলে N2 যদি বড় হয় তাহলে এর ভাগফল কি হবে, অলওয়েজ একের চেয়ে বড় হবে, ঠিক আছে তো? তাহলে যদি কে এর মান একের চেয়ে বড় হয় তাহলে আমরা তাকে কি বলবো, তাকে আমরা বলবো স্টেপ আপ ট্রান্সফরমার। যদি কে এর মান একের চেয়ে ছোট হয় তখন আমরা তাকে কি বলবো, স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে একটা ট্রান্সফরমারকে দুই ভাবে আমরা ডেফিনিশন করতে পারি। আমাদের হচ্ছে কে এর মান মানে ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিওর উপর ভিত্তি করে ট্রান্সফরমারকে আমরা ডেফিনিশন করতে পারি। একটা হলো স্টেপ আপ ট্রান্সফরমার, যদি কে এর মান একের চেয়ে বড় হয়
আর যদি আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার বলতে চাই তাহলে সেটা হবে কে এর মান 1 এর চেয়ে ছোট হবে। এই দেখেন, যদি k is greater than 1 then the transformer is called step up transformer. When the k is less than 1 then the transformer is called step down transformer. আশা করি আমাদের এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, আমরা ভালো মতো এটা সলভ করতে পারবো। যদি আপনাকে বলা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই স্টেপ ডাউন ট্রান্সফরমার বা স্টেপ আপ ট্রান্সফরমার ইন টার্মস অফ ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও, তখন আপনাকে এই সংজ্ঞাটা দিতে হবে যে কে এর মান 1 এর চেয়ে বড় হলে স্টেপ আপ হয়, কে এর মান 1 এর চেয়ে ছোট হলে স্টেপ ডাউন হয়। এবার ট্রান্সফরমার ও নো লোড, এটা আমরা একটু পরে পড়বো। মানে আমরা একটা টপিক শিখবো এখন, যে টপিক্সের সাথে আমরা হচ্ছে দুটা সলভ করে ফেলবো এবং এটাই আমাদের লাস্ট টপিক আজকে। এই টপিকসটা হলে আমরা শেষ করে দিব। ঠিক আছে, দেখেন আমরা ওই জিনিসটা বোঝার আগে আমাদের কিছু বেসিক জিনিসটা বুঝতে হবে। ওই বেসিক জিনিসটা যদি না বুঝি তাহলে কিন্তু আমরা সলভ করতে পারবো না। ওই বেসিক জিনিস বোঝার আগে আমরা একটা হোয়াইট স্ক্রিন শেয়ার করছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট স্ক্রিন। এখানে আমরা কিছু বেসিক জিনিস শিখবো, দেখে আপনাদের থেকে একটু ফিডব্যাক নিব, আপনারা বুঝছেন কিনা, আপনারা আগে কি পড়ে আসেন সেগুলো একটু ফিডব্যাক এখানে হবে। দেখেন আমাদের কাছে দুটো সোর্স থাকে, এই সোর্সটাকে বললাম V1, এখানে একটা সোর্স আছে, সেই সোর্সের নাম হলো V2 বা এখানে আমরা বললাম হচ্ছে E1। এই দুটো সোর্সের মাঝখানে একটা রেজিস্টর আছে, তার নাম হলো R1, এটাকে আমরা জয়েন করে দিলাম। এর মধ্যে দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হয়, সেই কারেন্টের নাম ধরলাম I1। তো আপনি এখন বলেন তো I1 সমান আমরা কি লিখতে পারি? I সমান V আর I সমান অনেক V সূত্র আর আছে তো স্যার। E1 minus V1 by R1। হ্যাঁ, উত্তরটা হচ্ছে এটা, যে V বাই I সমান বলতে পারবো না, তো V বাই I বলতে পারবো না, কারণ দেখেন এখানে কিন্তু দুটো ভোল্টেজ আছে, দুটো ভোল্টেজ ডিফারেন্স নিতে হবে। তাহলে আমরা বলতে পারবো V1 minus E1 divided by R1। ঠিক আছে না? তাহলে কিভাবে বুঝলাম? দেখেন আপনাকে বুঝতে হবে যে কারেন্ট সবসময় বড় থাকে ছোটতে প্রবাহিত হয়, তাহলে এই বড় আর এই ছোট, যদি আমরা পার্থক্য করতে চাই তাহলে বড় থেকে ছোটটা বাদ দিই, তাহলে এখান থেকে আমাদের ছোটটা বাদ দিতে হবে। তাই V1 minus E1 divided by R1। আশা করি বুঝতে পারছেন, এবার ক্লিয়ার? এখানে আপনাদের আরেকটা জিনিস আমি শিখাবো যেটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আমাদের কিন্তু এই ইকুয়েশনটা দরকার, একটু পরে দরকার হবে, তাই আমি আপনাদের দেখালাম যে আপনারা বুঝেন কিনা। এখানে আরেকটা জিনিস দেখেন একটু, ধরি আমরা হচ্ছে এখানে দেখেন যে V1 এর মান ফিক্স, ঠিক আছে, এই V1 এর মান আমরা 100 ধরে নিলাম, এর মান চেঞ্জ হবে না, এবং R1 এর মানও ধরে নিলাম 1, এটাও কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এখন আমরা E1 এর মান পরিবর্তন করব, E1 এর মান পরিবর্তন করব, একবার ধরবো 99 ধরবো, একবার কি ধরবো E1 এর মান ধরবো 98 ধরবো, একবার 97 ধরবো, তারপর আমরা কারেন্টটা দেখবো কি বাড়তেছে না কমতেছে সেটা দেখবো। তাহলে ফার্স্ট কেসে দেখি, ধরেন তো এটা কত হয়, তাহলে 100 মাইনাস 99 তো কত হচ্ছে 1 না? 1। সেকেন্ড কেসে দেখেন তো কত হচ্ছে 2 স্যার। 2। থার্ড কেসে কত হবে 3। Yeah. তাহলে আপনি কি জিনিসটা বুঝতেছেন? দেখেন আমরা কিন্তু E1 এর মান কি করতেছি, E1 এর মান কমাচ্ছি, আর আমাদের I এর মান কি হচ্ছে বাড়তেছে। যদি এরকম কোন কেস ট্রান্সফরমারের ক্ষেত্রে ক্রিয়েট হয়ে যায়, যদি ভুলবশত যদি চলে আসে এরকম কোন অবস্থা, তখন আপনি কি বুঝবেন E1 এর মান যখন কমবে তখন আমাদের কারেন্টের মান কি হবে, ডেফিনেটলি বাড়বে। ঠিক আছে, আর একটা জিনিস শিখছিলাম, E1 এর মান, এই E এর মান কার উপর নির্ভর করতেছে? E এর মান কিন্তু ফ্লাক্সের উপর নির্ভর করতেছে, 4.44 am। ভেরি গুড, আপনি তো ভালো মনে আছে দেখতেছি, F5am, ঠিক না? তাহলে এই E1 এর মান এই 5 এর উপর নির্ভর করতেছে। যদি 5 এর মান কম হয় তাহলে ফ্লাক্সের মান, তাহলে আমাদের E এর মান কি হবে বলেন তো? বেশি হবে। এই এটা যদি কমে যায় তাহলে বেশি হবে, কম হবে। সমানুপাতিক না, তাহলে এটা কম হবে। কমে যাবে। যদি 5 এর মান যদি বেশি হয় তাহলে কি এর হবে, মানও বেশি E এর হবে। মানও বেশি হবে। তাহলে এখন আমরা যে কাজ করবো, আমরা এখন ট্রান্সফরমারের ক্ষেত্রে কি দেখবো, আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখবো যে E এর মান কম হচ্ছে না বেশি হচ্ছে। E এর মান যদি কম হয় তাহলে বুঝতে পারবো কারেন্টের মান বেশি হবে, E এর মান যদি বেশি হয় তাহলে কারেন্টের মান কমে যাবে। এগুলো তো আপনি বুঝতেছেনই, আমরা জাস্ট আপনাকে বেসিক জিনিসটা দেখালাম যাতে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই যখন করব তখন আপনি ইজিলি বুঝতে পারবেন যে আসলে কি হবে, তখন আমাকে আর বলতে হবে না, আপনি নিজেরাই বলতে পারবেন।
আর এটা বলার আগে আপনাকে আরেকটা জিনিস আমি এখন দেখাবো। এই জিনিসটা সব সময় রাখবেন, যাই এই জিনিসটা এই যে 4টা পয়েন্ট মনে রাখতে পারবে তার জন্য ট্রান্সফরমারের যে কোনো প্রবলেম সলভ করা খুব ইজি হয়ে যাবে। এক নম্বর হলো কি, দেখেন ভোল্টেজ যখন আপনি দিচ্ছেন, ভোল্টেজের কারণে কি পাবেন? ভোল্টেজের কারণে কি তৈরি হয় বলেন? ভোল্টেজ ক্রিয়েটস কি? কারেন্ট। ভেরি গুড, ভোল্টেজ ক্রিয়েট কারেন্ট। ভোল্টেজের কারণে কিন্তু আমরা কারেন্ট পাচ্ছিলাম, ছবি দেখলাম না? ভোল্টেজের কারণে কারেন্ট প্রবাহিত হচ্ছিল, এবং কারেন্টের কারণে কি তৈরি হয়েছিল? ওই তারের মধ্য দিয়ে কি তৈরি হয়েছিল? চারপাশে বলয়ের মতো স্যার ম্যাগনেটিক ফ্লাক্স। হ্যাঁ, তাহলে কারেন্ট ক্রিয়েটস ফ্লাক্স। কারেন্টের কারণে কি তৈরি হয়? ফ্লাক্স তৈরি হয়। আবার ফ্লাক্সের কারণে এটা সূত্র পড়লাম না, E = 4.44 F F. তাহলে এই যে ফ্লাক্স আছে, ফ্লাক্সের কারণে কি তৈরি হবে? আবার ভোল্টেজ। ফ্লাক্সে কি করবে? ভোল্টেজ না? আবার যদি ভোল্টেজের কারণে আবার কি তৈরি হবে? এই ভোল্টেজের কারণে কিন্তু আবার কারেন্ট তৈরি হবে। এই ভোল্টেজের কারণে আবার কি তৈরি হবে? আবার কারেন্ট তৈরি হবে। তাহলে ভোল্টেজ ক্রিয়েটস কারেন্ট। এটাই হলো আপনার হচ্ছে একটা ফর্মুলা, এবং এর সাহায্যে আপনি হচ্ছে যে কোনো জিনিস করতে পারবেন। এর সাহায্যে আপনি ট্রান্সফরমারের যে কোনো অ্যাকশন বর্ণনা করতে পারবেন। আশা করি আপনারা এই 4টা পয়েন্টটা বুঝছেন এবং মনে আছে, কারণ আমরা একটু আগে কিছুক্ষণ আগে পড়ছি এগুলা। আশা করি মনে আছে, ঠিক না? তাহলে আমরা শুরু করবো যে আসলে ট্রান্সফরমারের যে অপারেটিং প্রিন্সিপালটা বর্ণনা করবো এখন, যে কেন লাগতেছে আমাদের এটা। দেখি আপনাদের এখন টেস্ট হবে, দেখি আপনারা কেমন বুঝছেন এগুলো আসলে। দেখেন, যখন আপনি নিজে নিজে পারবেন তখন কিন্তু আপনার খুব ভালো লাগবে যে আপনি নিজে বুঝছেন ভালোভাবে। দেখেন, আমরা এখন পড়বো হচ্ছে ট্রান্সফরমার অন নো লোড, সরি নো লোড তো পড়বো না, আমরা ফুল লোড পড়বো। নো লোড একটু পরে পড়বো আমরা। ট্রান্সফরমার অন লোড কন্ডিশন, ঠিক আছে? এখানে যখন আপনি বইটা খুলবেন, আমি আপনাকে কিছু বই দিব, সেই বই যখন দেখবেন তখন লেখা থাকবে আন্ডার লোডেড কন্ডিশন দা, এখানে হ্যাঁ, উইথ ইনক্রিজিং লোড অন সেকেন্ডারি যখন আপনি লোড বাড়াবেন তখন আমাদের প্রাইমারি কারেন্ট, ঠিক আছে, ট্রান্সফরমার যে প্রাইমারি থাকে সেই প্রাইমারি কারেন্টের মান কি হয়? বাড়ে, ঠিক আছে? এই জিনিসটা লেখা থাকবে। কিন্তু আপনার তো ইঞ্জিনিয়ার, আপনার কিন্তু এই এক লাইন দ্বারা আপনি কি বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। ইভেন আমি যখন বিভিন্ন ভাইবা দেই, এই পর্যন্ত 4টা ভাইবা দিছি, 4টা ভাইবার মধ্যে 3টা ভাইবাতে আমাকে এই কোশ্চেনটা করছে, উইথ ইনক্রিজিং লোড অন সেকেন্ডারি হোয়াই দ্য প্রাইমারি কারেন্ট উইল ইনক্রিজ। কেন প্রাইমারি কারেন্টটা বাড়ে, ঠিক আছে, বা কেন প্রাইমারি কারেন্টটা বাড়বে, এই কোশ্চেনটা আমাকে করছিল। আশা করি আজ থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রাইমারি কারেন্টটা কেন বাড়তেছে। তাহলে এটার আগে আমরা এটা যে আমরা যে বর্ণনা দিব, সে বর্ণনা দেওয়ার আগে আমরা বিভিন্ন কালার ইউজ করব যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন, ঠিক আছে? এই জন্য দেখেন, আমরা এখানে একটা হোয়াইট ইউজ করলাম, এটাকে বুঝলাম কি? প্রাইমারি কয়েল। তারপর আমরা একটা ব্ল্যাক ইউজ করি, না ব্ল্যাকটা ইউজ করব না, আমরা হচ্ছে এখানে এই কালারটা ইউজ করলাম, এই কালারটাকে কি বললাম? সেকেন্ডারি কয়েল, ঠিক আছে? তাহলে এটা আমাদের একটা ট্রান্সফরমার হয়ে গেল। তাহলে আমরা ট্রান্সফরমার তো প্রাইমারি বলতে পারবো না, আমরা ট্রান্সফরমারকে যদি সাপ্লাই ভোল্টেজ দেই, ঠিক আছে, তাহলে এখানে একটা ভোল্টেজ আমরা সাপ্লাই দিলাম, সেই ভোল্টেজের কারণে এর নাম হলো প্রাইমারি কয়েল, ঠিক আছে না? আর এখানে আমরা কি করব? এখানে আমরা একটা লোড অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা একটা লোড দিব, এর নাম দিলাম হচ্ছে লোড। তাহলে এটা কি? দেখেন, ট্রান্সফরমার উইথ লোড, তাহলে ট্রান্সফরমার সাথে লোড লাগানো আছে, তাহলে এটা কি হবে? সেকেন্ডারি, ঠিক আছে না? সেকেন্ডারি। তাহলে এখন আপনাদের থেকে একটু প্রশ্ন একটু বলেন, দেখেন আমার ট্রান্সফরমারে কিন্তু ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তাহলে ট্রান্সফরমারে কারেন্ট প্রবাহিত হবে না? তাহলে এই ভোল্টেজের কারণে, এর নাম দিলাম V1, তাহলে এই ভোল্টেজের কারণে কিন্তু এই ট্রান্সফরমারের মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই দেখেন, কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এই কারেন্টের নাম কি দিব? I1 ধরে দেই, যেহেতু প্রাইমারি কারেন্ট, তাহলে এর নাম দিলাম I1, ঠিক আছে? তাহলে আমরা বললাম যে ট্রান্সফরমার যখন ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। তাহলে এখানে দেখছি যে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে কারেন্টের কারণে কি তৈরি হয়? ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। তাহলে এই ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা, দেখেন এখানে একটা এরকম ভাবে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে আপনার, এই যে ভিডিওতে দেখলাম স্যার। হ্যাঁ, এরকম ভাবে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। যখন এই ম্যাগনেটিক ফ্লাক্স এই কয়েলটাকে কাট করবে তখন কিন্তু আমরা কি পাইছেন? ভোল্টেজ। হ্যাঁ, তখন কিন্তু সেকেন্ডারি মানে অন্য সাইডে আপনি কিন্তু ভোল্টেজ পাইছেন। ধরলাম আমরা এখানে একটা ভোল্টেজ পাবো, মাইনাস ভোল্টেজ। কি হবে?
নেগেটিভ ভোল্টেজ পাবেন। না, এটা আপনার নির্ভর করবে ফ্লাক্সের উপরে, কারণ আপনার ফ্লাক্স কন্টিনিউয়াস ফ্লাক্স, চেঞ্জ হবে না। আপনি জি স্যার। একটা এসি ভোল্টেজ পাবেন, সেটাকে আপনি এভাবে চিহ্নিত করবেন, ঠিক আছে? এখানে একটা আপনি এসি ভোল্টেজ পাইছেন, ঠিক আছে না? ভোল্টেজ পাইছেন তো? জি স্যার পাইছি। এবং এই ভোল্টেজ যখন তৈরি হবে, এই ভোল্টেজের কারণে কি পাবেন আবার? কারেন্ট। ভোল্টেজের কারণে কি তৈরি হয়? তাহলে এই তারের মধ্য দিয়ে আগে কিন্তু কোনো কারেন্ট ছিল না, কিন্তু এই ভোল্টেজ থাকার কারণে এই তারের মধ্য দিয়ে আপনার কারেন্ট প্রবাহিত হবে, এইভাবে কারেন্ট প্রবাহিত হবে। জি স্যার। এর মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে কারেন্টের কারণে কি পাবেন? তাহলে এই তারের মধ্য দিয়ে কিন্তু আবার ফ্লাক্স পাবেন একটা, মনে আছে? কারেন্টের কারণে কি তৈরি হয়? ফ্লাক্স তৈরি হয় না? তাহলে এই তারের মধ্য দিয়ে আপনার একটা ফ্লাক্স তৈরি হবে, এই দেখেন এরকম একটা ফ্লাক্স তৈরি হবে, হলো এরকম ফ্লাক্স তৈরি হলো। এখন আমাদের ফ্লাক্স যেহেতু একটা ভেক্টর আসছে, তাহলে এর একটা দিক দেখতে হবে, কোন দিকে প্রবাহিত হচ্ছে সেই দিক দেখতে হবে। দেখেন কারেন্ট আমার কি হচ্ছে, উপর থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে, প্রাইমারি ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে। তাহলে আমাদের যে ফ্লাক্স তৈরি হবে সেই ফ্লাক্সটা আমাদের এইভাবে প্রবাহিত হবে। প্রাইমারি ফ্লাক্স লাল কালি দেখাইছিলাম, তাহলে আমাদের ফ্লাক্সটা এইভাবে প্রবাহিত হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো প্রাইমারি ক্লাস আমাদের এইভাবে প্রবাহিত হচ্ছে। আর সেকেন্ডারিতে কারেন্ট লাইন কিভাবে প্রবাহিত হচ্ছে? নিচ থেকে কিন্তু উপর দিকে যাচ্ছে, দেখছেন? নিচ থেকে উপর দিকে যাচ্ছে সেকেন্ডারি কারেন্টটা। তাহলে আপনার ফ্লাক্সের দিক কোন দিকে হবে? ফ্লাক্সটা আপনার যাবে হচ্ছে এই দিক বরাবর। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, দেখবেন যে গ্রিন কালার আর ব্ল্যাক কালার যে ফ্লাক্সের ডিরেকশন আছে, সেই ফ্লাক্সের ডিরেকশন দুটো আলাদা দিক না? দুটো অপোজিট না? গ্রিনটা নিচের দিকে যাচ্ছে আর ব্ল্যাক কালারটা কি হচ্ছে? উপর দিকে যাচ্ছে। তাহলে আমরা যদি এখান থেকে যে নেট ফ্লাক্স পাবো বা লব্ধি ফ্লাক্স পাবো, সেই ফ্লাক্সটা হলো কিরকম হবে? এই ফ্লাক্স নেট, যে নেট ফ্লাক্সটা পাবো সেই ফ্লাক্সটা কি হবে? দুটোর পার্থক্য হবে না? আমাদের ফাই মাইনাস ফাই এস হতে পারে, অথবা ফাই এস মাইনাস ফাই পি হতে পারে। দুটো পার্থক্য পাবো, ঠিক না? যদি পার্থক্য পাইলে ফ্লাক্সের পরিমাণ কমবে না বাড়বে? ধরেন আপনার এই ফ্লাক্সটা নাই, সে মনে করেন যে আপনার এই ফ্লাক্সটা নাই, ঠিক আছে? তাহলে আপনি কত ফ্লাক্স পাচ্ছেন এখন? ফাই পি পাচ্ছেন। ফাই পি মানে প্রাইমারি ফ্লাক্স, তাহলে কি করে পাচ্ছেন? ফাই পি পাচ্ছেন। তাহলে ফাই পির কারণে যদি আপনার ভোল্টেজ পান E1 পান, এবং সেকেন্ডারি ফ্লাক্স থাকার কারণে, এই সেকেন্ডারি ফ্লাক্স থাকার কারণে আপনি কি পাবেন বলেন তো? এই ফ্লাক্সের পরিমাণ কি আর ফাই পি পাচ্ছেন? ফাই পাবেন না, কিন্তু তখন আপনি পাবেন হচ্ছে নেট ফ্লাক্স পাবেন, এবং এই ফ্লাক্সের কারণে আপনি পাবেন হচ্ছে ফাই নেট। এই নেট ফ্লাক্সের কারণে কিন্তু আপনি E1 পাবেন? E1 পাবেন না, কিন্তু E1 এর চেয়ে কম ভোল্টেজ পাবেন, E1 ড্যাশ পাবেন এই ফ্লাক্সের কারণে। কারণ এই ফ্লাক্সের পরিমাণটা কমে যাচ্ছে, যেহেতু আমাদের দুটো ফ্লাক্স পরস্পরকে অপোজ করতেছে। তাহলে আমাদের E1 এর মান কি হবে? কম না বেশি? কম হবে না? কম হবে। কম হবে, কারণ দুটো ফ্লাক্স পরস্পরকে অপোজ করতেছে। যদি E1 এর মান কম হয়, তাহলে আমরা এই যে কারেন্টের মান বের করলাম একটু আগে, I1 এর মান কত হবে? I1 সমান সমান V1 মাইনাস, এখানে ভোল্টেজ পাচ্ছি E1, তাহলে কি হবে এখানে? V1 মাইনাস E1 ডিভাইড বাই কত লিখছিলাম? R1। যেহেতু আমাদের ই এর মানটা কমে যাচ্ছে, তাহলে আমাদের আই এর মানটা কি হবে? বাড়বে না? বাড়বে। এই জন্য বলতেছে ইনক্রিজিং লোড অন সেকেন্ডারি, প্রাইমারি কারেন্ট উইল ইনক্রিজ। এই প্রাইমারি কারেন্টের মান বাড়ে, সেকেন্ডারিতে লোড বাড়লে প্রাইমারি কারেন্টের মান বাড়ে। আশা করি বুঝতে পারছেন এবার। জি স্যার। মোটামুটি কিন্তু ক্লিয়ার কিন্তু আমাদের। তাহলে এই প্রশ্ন যদি পরীক্ষায় দেই, ঠিক আছে, তাহলে আপনি লিখতে পারবেন না? আমি যদিও আপনাদের একটা শীট ফরওয়ার্ড করে দিব, তাহলে আপনি বুঝতে পারেন যে কিভাবে লিখতে হবে। কিন্তু আপনার কনসেপ্ট হচ্ছে এটাই, পুরো কনসেপ্ট হচ্ছে আপনার এটা, এভাবে আপনাকে লিখতে হবে। সিটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আরেকটু সময় তো নাই আমাদের। হ্যাঁ, আপনি সিটি নিয়ে আলোচনা করতে পারেন। যে বলেন কবে সিটি দিবেন? সবার মত নেন স্যার। না, এই দায়িত্ব তো আমি সিআর কে দিব, ঠিক আছে? আপনাদের সিআর কে মিলে আপনারা বুঝছেন, আপনারা সবাই মিলে আমাকে আপনি সিআর কে বলবেন যে একটা টাইম ফিক্স করে আমাকে যেন বলে যে এই টাইমে আপনি সিটি দিবেন, কোন টপিক কত পর্যন্ত নেবেন সেটাও বলে দেয় যেন আমাকে। ওকে। মানে আমি এমন কোনো কিছু করব না যেটা আপনাদের কাছে প্রেশার মনে হবে, ঠিক আছে? আপনারা সিটি দিবেন, আপনাদের একটা সিটি দেওয়া, কোন টপিক দিলে আপনাদের পরীক্ষা ভালো হবে, কত পর্যন্ত নিলে আপনারা ভালো পরীক্ষা দিতে পারবেন, আপনারা ঠিক সেই পর্যন্ত নেবেন, আমি সেইভাবে পরীক্ষা নিব।
জি স্যার। আর আপনাদের ফার্স্ট সিটিটা হবে পুরো এমসিকিউ হিসাবে নিব, ফার্স্ট সিটিটা গুগল ফর্মে হবে, পুরো এমসিকিউ ভিত্তিতে হবে, মানে আপনাকে কোনো লিখিত লিখতে হবে না। আশা করি বুঝতে পারছেন। জি স্যার, বুঝিয়েছি। তারপর আর কোনো কোশ্চেন আছে আপনাদের, বলেন। না স্যার, আজকে আরেকটা এক্সাম আছে, যদি একটু তাড়াতাড়ি ছেড়ে দিতেন। ও তাহলে ঠিক আছে, তাহলে আপনারা লিভ নিতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।